তো যাই হোক, আমরা গত ক্লাসের কিছু কাজ বাকি রয়েছে, তো সেগুলো নিয়ে কথা বলে শেষ করতেছি। তো গত ক্লাসে এরকম একটা ওয়ার্ক দেওয়া ছিল, এটা হোমওয়ার্ক টাইপের কাজই, তারপর দেখাইতেছি যে একটা ছবি আছে এরকম। আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটা থেকে যদি আমরা ধরি যে বিফোর আফটার, তাহলে এই ছবি থেকে এরকমটা করা হয়েছে। অনেকটা অবাক হওয়ার মতোই যে এটার এডিট করলে এমন হবে কিভাবে। তো এই যে একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য শুধু করানো, এটা আসলে আমার তেমন কোনো কঠিন কিছু না। এই সকল যে বিষয় দেখতে পাচ্ছেন ছবিটা বাদে সবগুলো হচ্ছে আলাদা আলাদা রিসোর্স। এটা করার মাধ্যমে এই ধরনের কাজ যদি কখনো চোখে পড়ে, আপনার মধ্যে মনে হবে যে হ্যাঁ, এটা তো আমি পারবো। রিসোর্স থাকলে কে না পারবে। এই এটার উপরে ইউটিউবে আপনি শত শত ভিডিও পাবেন, কন্টেন্ট পাবেন, যে কিনা শুরুতে দেখা হচ্ছে এটা যে আমার একটা ছবি আপনি এডিট করে এমনটা করে ফেলুন। যেহেতু আমরা গ্রাফিক্সের কাজ শিখতেছি, আমাদের কাছে মনে হইতেই পারে যে আমরা কি এরকম একটা ছবি এডিট করতে পারবো না। এই জাস্ট একটা ভুল ধারণা ক্লিয়ার করে দেওয়া। এবং এমন একটা কাজ আমরা করতেছি, এই ধরনের কয়েকশো ভিডিও থাকা সত্ত্বেও আমরা একটা কাজ করতেছি, সব কাজ সম্পর্কে একটা কনসেপ্ট চলে আসতেছে মাথায়। এই যে সবগুলো হচ্ছে রিসোর্স। তো প্রথমে একটু দেখাই, আপনাদের দ্রুত দেখানোর চেষ্টা করব। তো আমি এটা ফটোশপে ড্রপ করতেছি এবং দ্রুত সিলেকশনের জন্য ব্যবহার করতেছি হচ্ছে কি টুল, কুইক সিলেকশন টুল। এটা দেখুন দ্রুত হয়, কিন্তু যদিও এটাতে পারফেক্ট হয় না। হ্যাঁ, দ্রুত হয়, পারফেক্ট হবে না। এই যে যাই হোক, কোনো রকমে আমি এটা করলাম। রিফারেন্স থেকে যদি কোথাও প্রবলেম থাকে সেটা ঠিক করলাম। তারপরে একটু এখানে থেকে ফেদারটা দেখলেন আপনারা। তারপরে কন্ট্রোল সি কপি, শেষ কাজ। তারপরে আপনার মূল রিসোর্স গুলো নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এই যে প্লাস করেন। ব্রাইটনেসের কোনো ঘাটতি যদি চোখে পড়ে, তাহলে সেটা আপনার এখান থেকে করতে হবে। সেটা কোথা থেকে? ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে। ফেসটা একটু দেখেন, এই যে, ঠিক আছে। বাকি রিসোর্স গুলো সব নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া টান দিয়ে নিয়ে আসেন। সবগুলো আমরা প্লেস করে নিলাম। একটা একটা করে এখন সেট করতেছি, কন্ট্রোল টি। এই যে ঠিক বেশি বড় হয়ে গেছে, অল্প একটু রাখলাম। তারপরে কন্ট্রোল টি, এই যে রাখলাম। তারপর হচ্ছে কন্ট্রোল টি, এখানে রাখলাম। এই তারপরে এখানে একটা রাখতে পারেন, এখানে একটা রাখতে পারেন, ইচ্ছা মানে এগুলো দিয়ে ছবিটাকে ডেকোরেট করা আর কিছু না। বুঝতে পারছেন? ওভারঅল কাজ শেষ করার পর যদি আপনার কাছে মনে হয় যে মার্চ করে টোনটা আরেকটু ডেভেলপ করতে চান, টোনের মধ্যে আরেকটু ভেরিয়েশন দেখতে চান, তাহলে কালার লুকআপ মনে আছে আপনাদের? ওখান থেকে আপনি কি করবেন, একটা একটা করে স্ক্রল করতে থাকেন। এই যে এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, ইচ্ছা। এবং এটা অ্যাপ্লাই করার পর যদি মনে হয় যে বেশি আসতেছে, তাহলে আপনি এটার অপোজিটে কমাই দেন। এই যে জাস্ট 30% দিলাম, এই যে ওভারঅল একটা টোন আসতেছে। এটা অ্যাজ লাইক আপনি বলতে পারেন ক্যামেরা থেকে যেরকম কালার টোন নিয়ে অনেক বেশি কাজ করা যায়, কিন্তু তবে ক্যামেরাতে অনেক বেশি অ্যাক্সেস। যেমন গ্রিন গুলোকে আরো গ্রিন, যে কোনো কালার, ইয়েলোকে আরো ইয়েলো, অরেঞ্জকে আরো বেশি অরেঞ্জ করতে পারবেন। এখন নিতে পারবেন না, এটা এর চাইতে এক ধাপ উপরের ভার্সন হলে আপনি এখনই নিতে পারতেন। এখানে থাকে অপশনটা, যেহেতু আমাদেরটা একটু আগে, আমরা ওপেনএস থেকে নিব, তো আমাদের তো এখনো সেভ করা হয় নাই। এটা সেভ করে দেন ওপেনএস থেকে নিয়ে আসতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এবার চলে আছে আমাদের গত ক্লাসের আরো একটা কাজ, সেটা হচ্ছে এইটা। তো এটাতে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে আমরা অনেক সময় এটাও আমরা মনে করতে পারি যে এই ছবিটা এডিট করে যদি এমনটা করা হয়, তার মানে কি কালার টোন এডিটের মাধ্যমে এত আপডেট করা হয়েছে না। বুঝতে হবে এ ধরনের যে জিনিসটা ছবিটার মধ্যে নাই, অস্তিত্ব নয়। আকাশ আছে, কিন্তু সূর্যের যে একটা অস্তিত্ব যাচ্ছে বা এরকম সূর্যোদয় হচ্ছে, যেটা আপনারা ভাবেন। তো এই যে একটা কিছুটা আভা বা অস্তিত্ব এটার মধ্যে কি একদম আছে? নাই। তো যত কালার টোন আমরা এডিট করি, এটাতে আমরা আনতে পারবো না। ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো করে আপনি একটু আপ করতে পারবেন, কিন্তু জিনিসটা যেটা নাই সেটা তো আর আপনি আনতে পারবেন না। এই জিনিসটা বোঝানোর জন্য বুঝতে হবে যে ধরনের নাই জিনিস যদি কোথাও দেখেন যে আছে, তার মানে আলাদা একটা রিসোর্স নিয়ে আসা হয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আলাদা রিসোর্স আনার ব্যাপারে সচেতন থাকতে হবে। যেটা আমরা নিয়ে আসতেছি ওইটার টোন এবং আমার ছবির টোন কি সেম কিনা। কখনোই না। ওটা তো একটা, এটা একটা। তো দুইটার টোনকে কি হিসেবে ব্যালেন্স করার চেষ্টা আমরা করবো শুরুতে, তারপরে আনবো। তাহলে এই জিনিসটা কি হবে, পারফেক্ট হবে। আমরা প্রথমে আমার যে যে ছবিটাতে আমরা ছবি আনতে চাই, এই ছবিটা এবং যেটা আমরা নিতে চাই সেটা, এই দুইটা ছবি ফটোশপে ড্রপ ওপেন করতেছি। এবং ওই ছবিটার টোনটা মূলত আমরা এটার মধ্যে দেখতে চাই। না হলে এই যে কালার টোনটা ম্যাচিং হবে না। ঠিক আছে, কি করব, অ্যাডজাস্টমেন্টের ভিতরে চলে যাচ্ছি হচ্ছে ম্যাচ কালার। আবার বলতেছি, অ্যাডজাস্টমেন্টের ভিতরে ম্যাচ কালার।
ম্যাচ কালারের মধ্যে যে দুইটা ফাইল বা দুইটা ইমেজ আপনি ওপেন করে রাখছেন, এখানে সে দুইটার নাম শো করতেছে। তো আপনি এখানে থেকে এটা চুজ করেন, পরেরটা এই চলে আসছে। এখন ওই কালার টোনটা কোথেকে আসছে? ওই ইমেজে থাকা যে টোনটা, ওই ইমেজের টোনটা এটাতে দিয়ে দিছে। এই যে আবার বলতেছি, ম্যাচ, ম্যাচের মধ্যে আপনি এখানে চুজ করে নেন। এই এরপরে যদি আপনার কাছে মনে হয় যে বেশি আসছে, কমানো দরকার ফেড, এইটা মূলত বর্তমান সিচুয়েশন, এটা টোনটা আসলে এমন হয়, তা আমি একটু কম বেশি করে ওকে করতে পারেন, অনেকটা অ্যাডজাস্ট। এরপরে আপনি এখন আপনার কাজ করেন। এই যে এখন তো আশা করি পারবেন। সিলেক্ট করে এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপরে আপনি এইটা নিয়ে আসেন, কন্ট্রোল টি, পেছনে পাঠান, কন্ট্রোল লেফট ব্র্যাকেট নাকি রাইট? রাইট নাকি লেফট? লেফট। রাইট হচ্ছে কি উপরে, আর লেফট হচ্ছে নিচে। ওকে, বলো। ব্যাকগ্রাউন্ড ম্যাচিং নাকি এটা আমি আনছি কিভাবে? এটা আমি টান দিয়ে নিয়ে আসছি, এটা থেকে এই যে টান দিয়ে নিয়ে আসলাম, এই যে কন্ট্রোলটি বিশাল বড় করে নিলাম। এখন এটা তখন ছিল উপরে, এখন আবার গেছে নিচে। তো উপরে তো থাকতে পারে, এই যে উপরে থাকতে পারে না? তো কন্ট্রোল লেফট ব্র্যাকেট নিচে যাবে, লেয়ারে একটু তাকাইতে হবে, হ্যাঁ। আর কন্ট্রোল রাইট ব্র্যাকেট হচ্ছে উপরে। লেফট রাইট ব্র্যাকেট চেনা আছে তো? এই যে এটা আমরা সেকেন্ড থার্ড ব্র্যাকেট বলবো আর কি। এই হচ্ছে বিষয়, আর কোনো কাজ নাই। তারপরে কাজ কি? তারপরে এই ইমেজটা যে উপরে আছে, আমরা আলাদা করে অলরেডি কপি পেস্ট করে রাখছি এখানে। এই ইমেজটা আমরা হালকা করে ইউজ করে দিব, ইরেজার দিয়ে। এই যে কেউ ধরতে পারবে? আস্তে, অত বেশি না। তো এই জিনিসটা পারফেক্ট হবে। কালার টোন ফুল ম্যাচিং। অরিজিনাল ইমেজটা দেখলে আপনার কাছে অবাক লাগবে, এটা আসলে কি করছে আমরা এডিট করে, দেখছেন? তার বডি, তার জুতা, তার পেছনে আদার্স যে এনভায়রনমেন্ট, ফুল চেঞ্জ। এটা একটা ইম্প্যাক্ট মনে হয় যে সত্যি সত্যি সূর্যাস্ত আছে, আর ওই এনভায়রনমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি তার আছে। তো এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে অন্যের একটা জায়গা থেকে আপনি আরেক জায়গায় নিয়ে এসে একটা জিনিসকে আপনি ম্যাচ করার চেষ্টা করতেছেন, শত ম্যাচ করেন। টোন, টোন ম্যাচিং এর জন্য কিন্তু আমাদের এই অপশনে যেতেই হবে, কালার ম্যাচ কালারের মধ্যে। তা আশা করি আপনাদের মনে থাকবে। করা যাবে, কিছুটা করা যাবে, কিন্তু সহজে হবে না, কষ্ট হবে অনেক। এটা যেরকম এটা থেকে সে নিজে নিজে সফটওয়্যার নিজে নিজে আইডিয়া করে নিয়ে নিছে যে কোন টোনটা কোন জায়গায় দিলে ভালো হবে। সে তার এই ছবির ধরন অনুযায়ী কি করছে, দিয়ে দিচ্ছে। আর না হলে আমার কি করতে হবে, ব্ল্যান্ড অপশন থেকে দেখেন কত ঝামেলা, এটা পুরো দেখে। ওই যে প্রশ্নটা পড়ছে, লেয়ার, তারপরে এখানে অরেঞ্জ কালার, অরেঞ্জ তো কালারটা হবে, ফিল, তারপরে এখান থেকে ধরেন মাল্টিপ্লাই, এই দেখেন এখান থেকে হয়তো কিছুটা ম্যাচিং হবে, হওয়ার পরে মনে হবে বেশি আছে কম আছে, তারপরে আবার এক জায়গায় বেশি কম, কতগুলো চেষ্টা করতেছি আমি, অতক্ষণে কিন্তু আমি কাজ শেষ করে ফেলতাম। এই যে এখানে কিছুটা যায়, কিছুটা যায়, তারপর আবার মনে হচ্ছে এই জায়গায় একটু বেশি আসছে, ইরেজার দিয়ে আমার কাজটা ঠিক করতে হবে, না এই জায়গায় দিব না। এটা পেইন না আমাদের জন্য, এই যে ঝামেলা কে নিতে চায়, দ্রুত শেষ করতে হবে কাজ। আমাদের গত ক্লাস রিলেটেড আরো একটা টপিক, যেটা শেষ টপিক হিসেবে আমাদের ছিল, এবং এটা বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ। ফিউচারে বলতে বর্তমান যে কারেন্ট সিচুয়েশনে যত বড় বড় ডিজাইনাররা ডিজাইন করেন, যে কোনো ডিজাইন এই অপশনটা ব্যবহার করে করলে হবে কি, পরবর্তীতে আপনি নিজেও নিজের কাজকে এডিট করতে পারবেন, এবং যখন ইচ্ছা তখন এডিট করতে পারবেন। এবং একটা অপশন মানে জিয়ে রাখা আর কি, বাঁচা রাখা, যে অপশনটা থাকলে আপনি পরে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এটাই তো, এটা কিভাবে করা যায় সেটা আমরা শিখবো। যেমন একটা এক্সাম্পল দিব এখন, সরি, নিয়ে আসলাম। দ্রুত করার জন্য ইউজ করতেছে হচ্ছে কুইক, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে কেটে দিচ্ছে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, বুঝেন না এমন কেউ আছেন? তুমি বুঝছো কি করছো? কল বেস্ট করছি ব্যাকগ্রাউন্ডে, আর ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট দিয়ে দিছি। আমি হয়তো কালার ফিল করতে পারতাম, গ্রেডিয়েন্ট দেখছি আছে দিয়ে দিছি, এক কালারও দিতে পারতাম, গ্রেডিয়েন্ট দিতে পারতাম, জাস্ট আলাদা করে ফেলছি। প্রশ্ন হচ্ছে কাজটা কি, কাজটা শুরু হবে এখন। কাজটা হচ্ছে আমরা যদি এই ছবিটার কিছু অংশ ডিলিট করি, যেটা দুই ভাবে করা যায়। একভাবে হচ্ছে যে ভাইয়া আপনি সিলেকশন করে ডিলিট করে ফেলেন, আরেকভাবে হচ্ছে না এভাবে না, ইরেজারের মাধ্যমে। মাত্র যেটা করলাম, ইরেজার টুল, ই সফট হার্ড যে কোনো একটা দিয়ে আমরা কি করতে পারি, এভাবে সফট হলে সফট, এই যে সফট, খুবই স্মুথলি ইরেজ করা যায়, করতেছি। আমরা তো ইচ্ছা করলে পারি করতে,
প্রশ্নটা হচ্ছে কোন কোন জায়গায় আমরা কাজটা করতেছি, যে ইরেজার টুলের মধ্যে আপেলটার মধ্যে করতেছি, এই জায়গাটা আমরা কনফার্ম, কিন্তু একটু পরে মনে হলো যে না, এই জায়গাটা তো আমরা বেশি করে ফেলছি, একটু পেছনে যেতে চাই। এখন আনসার রেডি, অটো কন্ট্রোল জেড, অটো কন্ট্রোল জেড পেছনে চলে আসছে। কিন্তু ইরেজ করার পরে, আমি অন্যটা দিয়ে করতেছি, ইরেজ করার পরে আপনি কিছু কাজ করলেন, সে কাজ আপনি কন্টিনিউ করবেন, কন্ট্রোল ডি, এরকম বেশ কিছু কাজ করবেন। এখন কি এটার মধ্যে এডিট করতে পারবেন? যে কিভাবে যাবেন? ব্যাক করলে তো এগুলো সব চলে যাবে, এই সব চলে যাচ্ছে না, ওটা কন্ট্রোল জেড, ওটা কন্ট্রোল জেড। তাহলে এখানে আমাদের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা এই অবজেক্টের মধ্যে কখনো কখনো ইরেজ করি, কখনো কখনো অনেক ধরনের কাজ করি। তো সেক্ষেত্রে আমরা পরে গিয়ে যদি এডিট করতে না পারি, আমি ডিজাইনার, আমার তো মনে হইতে পারে, মনে হয় পরে গিয়ে এডিট করলে আরো ভালো লাগবে, কিন্তু সেই অপশনটা তো আমার হাতে থাকতেছে না। ওই অপশনটা কিভাবে আমরা রাখতে পারি, এটাই হচ্ছে মূলত আপেলটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো এটার জন্য স্যার একটা প্রশ্ন হচ্ছে, বলেছে কাজ কিছু করার পরে আমরা যে পিছনের কাজটা পিছনে লেয়ারে গিয়ে করতে পারবো না। লেয়ারে কিভাবে করবেন? লেয়ারে তো সেটা তৈরি হচ্ছে না, যেমন আপনি ইরেজার টুল দিয়ে টাচ করতেছেন, কোন লেয়ারের মধ্যে কোনো আছে কোনো কিছু না, শুধু আপনি যেরকম লেয়ারের স্টাইল যেটা, কারণ আপনি এটা দিচ্ছেন, লেয়ারের মধ্যে একটা অপশন জেনারেট হয়েছে, না আপনি এখন সব পারবেন, এই যে এমবোস টেম্বো এগুলো করতে পারবেন, কিন্তু সেটা এখানে আসতেছে বলে পারতেছে। কিন্তু যখন আপনি এখানে কাজ করবেন, যখন আপনি ফিল্টার গ্যালারি ইউজ করবেন, আপনি কি এখানে কোনো অপশন পাচ্ছেন না। এমনকি আপনার তো ব্রাইটনেস এর ব্যাপারেও সমস্যা আসতে পারে, যে আমি এখন ব্রাইটনেস দিলাম, এটা পছন্দ হয়েছে, একটু পরে মনে হবে না, তখন কি করবেন? ওই ব্রাইটনেস আপনি কমাইতে পারবেন? অপশন আছে এখানে? এক্ষেত্রে আনসার না। তো আমরা আজকে এই প্রবলেমটা সলিউশন করতে চাই। তো নাম্বার ওয়ান, আমরা ইরেজার টুলের ব্যাপারটা সলভ করব, তারপরে ব্রাইটনেস এর ব্যাপারে আসতেছি। তো প্রথম কথা হচ্ছে যে লেয়ারের মধ্যে তিনটা বিষয় থাকে, আমরা আপাতত জানি এটা, লেয়ারটা ভিজিবল কিনা, অন অফ কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছেন, লেয়ারের যে থাম্বনেল সেটা। আর আমরা এটা অলরেডি জানি যে কোনো লেয়ারের মধ্যে যদি সিলেকশন করতে হয়, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করে দেন, কালারটা আমরা চাইলে ফিল করতে পারি, মনে আছে শেডুল ক্লাসে? থ্যাংক ইউ। আরেকটা লেয়ারের মধ্যে বিষয় আছে, সেটার নাম হচ্ছে লেয়ার নেম, ডাবল ক্লিক করে আপনি নাম লিখতে পারেন, যদিও এটার অনেক বড় কোনো কাজ নাই। লেয়ারের নাম লিখলে অনেক সময় হয় কি, থাম্বনেল এর দিকে না থাকে, আমরা লেয়ারের নাম দেখে বুঝতে পারি এটা কিসের লেয়ার, এটাই জাস্ট ডিটেক্ট করা, আর কিছু না। তো লেয়ারের মধ্যে আমরা আরো একটা বিষয় আনবো, সেটার নাম হচ্ছে লেয়ার মাস্ক। এই যে ছোট্ট একটা ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে, এটাতে যে মাউসটা নিয়ে রাখি একটু, অ্যাড লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক কি ক্লিক করি, একটা লেয়ারের থাম্বনেলের মতোই দেখতে আরো একটা সাদা থাম্বনেল এখানে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন? এখানে একটা ছোট্ট বিষয় একটা শেয়ার করে নেই, এটা আসার আগে আগে, এখানে ধরেন আপনি লাল আর নীল বা কোনো একটা কালার চুজ করে নিচ্ছেন, অলরেডি এখানে করা আছে, কাজের প্রয়োজন হয়তো আপনি ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারেন, অথবা এটা দিয়ে করতে পারেন, কিন্তু না এমনি নেওয়া আছে আর কি। যখন আপনি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করতেছেন, ইনস্ট্যান্ট এটা কি হচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাওয়ার কারণে এই লেয়ার মাস্কে থাকা অবস্থায় আপনি ইরেজার টুল দিয়ে যখন আপনি ইরেজ করেন, সেটা সফট হার্ড যেটা ইচ্ছা নেন, এইটা যখন থাকবে, ইরেজ ঠিকই হবে, তখন হোয়াইট কালারটা উপরে থাকবে। যদি কোনো কারণে ব্ল্যাকটা উপরে থাকে, সেটা রিকভার হবে। এই উপরে নিচের কাজটা আবার শর্টকাটের মাধ্যমে করা যায়। এই কি যেন কমান্ড, এক্স, অনলি এক্স, থ্যাংক ইউ। এই যে একটু দেখায় রাখি, এটা শর্টকাটটা জানা থাকলে ভালো। আমাদের কখনো কখনো এটা করতে হয়, বিশেষ করে ইলাস্ট্রেটরে এই এক্সটার ব্যবহার আছে অনেক, স্ট্রোক ফিল আমাদের অনেক সময় করতে হয়। তো আমরা এক্সটার ব্যবহার যদি শিখি মানে ভালো হবে। এক্স তো আপনার হাতের কাছেই থাকে, ওকে। তাহলে আমরা এক্স দিয়ে দেখতে পাচ্ছি যে হোয়াইট কালার যেহেতু আছে, এখানে আমরা সেটাকে কাটতে পারছি, আর ব্ল্যাক কালার দিয়ে সেটাকে কি করতে পারছি, রিকভার বা ফিল ফেরত নিয়ে আসতে পারতেছি। মনে করেন এবার আপনি কাটলেন, থাম্বনেলে আসি, ইরেজ টুল কি কাটলাম, এখন আমি কাটা ফেলছি, আর ব্যাকগ্রাউন্ড তো দেখতে পাচ্ছেন কাটা হয়েছে কিনা, ওকে কাটা। এবার আমরা কাজ করতেছি, লেয়ার ফিল কন্ট্রোল ডি, এই কাজ কিছু করলাম, অনেক কাজ করলাম। এখন এটার মধ্যে আমরা চাই আরেকটু ইরেজ করলে তো পারবো, ফেরত আনতে চাইলে পারবো কি, ঠিক তাই না? তো ফেরত আনার জন্য কষ্ট করে একটু থাম্বনেলে ক্লিক করতে হবে, ইরেজার টুল ই, দেখতে হবে হোয়াইট কালার কিনা, সেটা কাটবে, ব্ল্যাক কালার হলে রিকভার হবে। মজার বিষয় হচ্ছে এই ইরেজারের কাজটুকু আরো একটা টুলে করা যায়, নাম শুনলে অবাক হবেন, ওটা ব্রাশ টুলেও করা যায়। কিন্তু সেটা ব্রাশ টুল, এখন ব্রাশ থাকে না, যখন এই অ্যাড লেয়ার মাস্কের থাম্বনেলে আপনি ক্লিক দেন, তখন এটা ইরেজার হিসেবে কাজ করে। কিন্তু কালার ব্যাপারটাতে একটু কথা আছে, যেমন ব্রাশ টুলে যখন আপনি ইরেজ করতে যাবেন, সফট হার্ড কোনো সমস্যা নেই,
কিন্তু সেটা আবার ব্ল্যাক কালারে হচ্ছে কাটবে, হোয়াইট কালারে রিকভার করবে। আর ইরেজার টুল হচ্ছে হোয়াইট কালারে কাটবে, ব্ল্যাক কালারে রিকভার করবে। ব্রাশ টুল হচ্ছে ব্ল্যাক কালারে কাটবে, হোয়াইট কালারে রিকভার করবে। জিনিসটা কিন্তু একটু বিপরীত। এখন আপনার কালার যদি ঘোরাইতে ইচ্ছা না করে, তাহলে আপনি ওই ব্রাশ নাইলে ইরেজার, ইরেজার নাইলে ব্রাশ করেন একটা দিয়ে, কাজটা করা হচ্ছে কথা। কেউ যদি বলে ব্রাশ দিয়ে, হ্যাঁ ওকে করা যায়। কেউ যদি বলে যে ইরেজার, ওকে করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা সেন্টার অফ করে দিল। হ্যাঁ, আশা করি আপনারা মনে রাখতে পারবেন। তো কোনো প্রশ্ন আছে কারো? এই অপশনটা চালু করার পর কি রিকোয়েস্ট করা যায়? এটা চালু করছি রিকভারের জন্য। এই যে ক্লিক করলাম, অ্যাড করলাম। আরেকটাতে দেখাবো। তাহলে স্যার প্রতি লেয়ারে যদি আমি চাই অ্যাডভান্স অ্যাড কোন করে রাখি, কাটাকাটির ইচ্ছা থাকলে, কাটাকাটির ইচ্ছা থাকলে সেটা তো করা যেতেই পারে, তাই না? যেমন ধরেন আপনি একটা শেপ এক্সাম্পল দিন। যেমন আমি একটা শেপ নিচ্ছি, ভালো করে খেয়াল করেন। লেয়ার কোশ্চেন করলে এখনই করবেন, ফিল কালার কন্ট্রোল ডি। তো এখন এটা কি দেখতে পাচ্ছেন সবাই? ওকে, তাহলে আমরা এটার মধ্যে কাটাকাটি করতে চাই, এরকম একটা প্ল্যান আছে। তাহলে আমরা অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম, তারপরে হচ্ছে ইরেজার টুল ই, ব্ল্যাক কালার দিয়ে রিকভার হবে, হোয়াইট কালার দিয়ে কাটতেছি, আবার রিকভার করতে চাই ব্ল্যাক কালার, এই যে দেখেন রিকভার হচ্ছে। বুঝতে পারছেন সবাই? করা যাচ্ছে। আরো একটা মজার বিষয় হচ্ছে, আপনি ইরেজার টুল ব্রাশ টুলে না করে আপনি চাইলে কি করতে পারবেন, সিলেকশন টুলে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, এটা দেখলে কিন্তু মনে হবে যে কালার ফিল করতেছে। অ্যাকচুয়ালি ওই থাম্বনেলের মধ্যে, যেটা অ্যাড লেয়ার মাস্কের থাম্বনেল, ওটার মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট কালার ফিলের মাধ্যমে আমরা চাইলে কি করতে পারি, এই যে মাইনাস প্লাস করতে পারি। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আর কোনো? চাইলে কিন্তু এটা আমরা কল করতে পারি। তাহলে আশা করি আপনাদের এই মাস্কিং লেয়ারের ব্যাপারটা ফুল ক্লিয়ার হয়েছে। অন্য কালার যদি চেঞ্জ করে দিলে স্যার এটা কি অন্য একটা কেন কোনো সমস্যা নেই। এই যে কন্ট্রোল ইউ দিয়ে কালারটা চেঞ্জ করেন না, কিন্তু কষ্ট করে এটাতে আসতে হবে। এটাতে এসে তারপরে আপনাকে কি করতে হবে, এই যে কালার পরিবর্তন করতে হবে। আর যদি এটাতে না এসে আপনি করেন, সেক্ষেত্রে তো সমস্যা থেকে যাবে, করতে পারবেন না। আর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না, ওটা তো কালার ফিলের জন্য না, ওটা শুধুমাত্র একটা জিনিস কাটা, সেটা কালার ফেরত নিয়ে আসা, এটার জন্য তৈরি করা হয়েছে, আর কোনো কিছুই না। বুঝতেছেন? নিচের অপশন থেকে কালার নেওয়া যাবে না? কোন অপশনটা থেকে আমাকে বলেন। মানে এটা ক্লিক করে স্যার সাদা কালারটা চেঞ্জ করা সাদা ব্ল্যাক আছে স্যার, ব্ল্যাকটা চেঞ্জ করে কি অন্য কালার দেওয়া সম্ভব কি? কালারটা আপনি কালারটা দিতে চাচ্ছেন, আপনি জি অন্য কালার কালার দিতে চাচ্ছেন কিসের মধ্যে? স্যার, মানে ওই মার্কসটা ক্লিক করা অবস্থায় এখানে মাস্ক ক্লিক করে এটাতে কালার দিতে চাচ্ছেন? জি তাহলে এটাতে আসেন, তারপরে আপনি সিলেকশন করবেন না কতটুকুতে কালার করবেন, কালারটা চুজ করেন। মার্কস ক্লিক করা থাকে তখন এখানে সাদা কালার স্যার ফিল হয়ে থাকে স্যার, এটা বলতে অন্য কোনো কালার কি ফিল হওয়ার প্রশ্ন কি এটা? মানে মাস্ক করা অবস্থায় আমরা অন্য কালার, সাদা কালো, মানে কি স্যার এর ডিফল্ট হয়ে থাকে না স্যার চেঞ্জ করার মতো? এখানে জিনিসটা বুঝতে হবে যে আমরা কালার ফিল যদি করতে চাই, মাস্ক করব কেন, কেন করব? আর মাস্ক করছি কেন আমরা কালার ফিল করতে চাইবো? বুঝতে পারছি না? জি স্যার। মানে মাস্ক তো করছি, ইরেজ করব ফেরত আনবো, ইরেজ করবো ফেরত আনবো। তখন যদি আমার মনে হয় আমি ওখানে রং করব, রঙের জন্য তো মাস্ক না, রঙের জন্য হচ্ছে আলাদা লেয়ার, আলাদা সিলেকশন, আলাদাভাবে ফিল করতে হবে। মাস্ক হচ্ছে কাটবো ফেরত আনবো, ওখানে রং করার কিছু নেই। ঠিক আছে, রঙের কাজ তো আলাদা একটা লেয়ারে করতে হবে, অথবা ওই লেয়ারের মূল লেয়ারে করতে হবে, মূল থাম্বনেলে থেকে। সবাইকে বুঝতেছেন বিষয়টা? ওকে, এটা আর কি, যে আমরা এই লেয়ারে থেকে যদি মনে করি যে আমি রং করব, তো এই লেয়ারে থেকে তো রং করতে পারবো না, রং করতে পারবো এই লেয়ারে থেকে। বুঝতে পারছেন? কারণ এই লেয়ারে আসলে আপনি রঙের ব্যাপারটা অ্যাক্টিভ পাবেন, আর ওই লেয়ারে যখন যাবেন আপনি এখান থেকে কালার ঠিকই নিতে পারবেন, কিন্তু শো তো করবেন। ঠিক আছে? হ্যাঁ, এই আর কি, এটা বুঝতে হবে। বিষয়টা একদমই সিম্পল, আশা করি ক্লিয়ার হয়েছে সবার। আচ্ছা, এবার এই রিলেটেড আরেকটা বিষয় আপনাদের বলতেছি, আশা করি এটাও পারবেন। আপেলটা মনে হয় কপিতে আছে কিনা আমি জানি না, একটা নিউ পেজ নেই, টেস্ট করলাম, আছে, এখনো আছে, আমি অন্য কোনো কিছু এখনো কপি করি নাই। তো যা আছে তাই আমরা পেজ নিচ্ছি, গ্রেডিয়েন্ট করলাম, কন্ট্রোল ভি। এবার আমরা আরেকটা বিষয় কথা বলতেছি, একই বিষয়, মানে একই অবজেক্ট দিয়ে আরেকটা বিষয় কথা বলতেছি। সেই অবজেক্টটা দিয়ে কি বিষয়? ব্রাইটনেস কন্ট্রাস্টের বিষয়। ব্রাইটনেস কন্ট্রাস্টের ব্যাপারে আমরা জানি যে আমরা কোনো একটা ইমেজের মধ্যে যদি কোনো একটা ব্রাইটনেস অ্যাপ্লাই করি, পরে কি এডিট করতে পারবো? এক কথায় না। তাহলে আমরা পরে এডিট করতে চাই, অপশন কোথা থেকে? এই যে এটার নাম কি, এই নামটার নাম কি? মেনু
বার থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনের ভিতরে অনেকগুলো এডিটিং অপশন আছে, তো এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, তাই না? তাহলে আমরা এই অ্যাডজাস্টমেন্ট অপশনগুলো এখানেও পাচ্ছি। ঠিক ক্যামেরার যে লেয়ারটা, অ্যাকচুয়ালি আপনাদের বোঝানোর জন্য ক্যামেরা আমরা বলতেছি, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে লেয়ার মাস্ক লেয়ার। তো লেয়ার মাস্কের আইকনের পরের যে আইকনটা, এই আইকনটা মাউসটা একটু রাখেন, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। লাস্ট কথাটা কি লিখছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মানে অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে অপশনগুলো আছে এখানে সেম অপশনগুলো এখানে আছে। কিন্তু এখান থেকে অ্যাপ্লাইয়ের বড় সুবিধা হচ্ছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন তাহলে বলতেছি, এই যে অ্যাপ্লাই করবেন, পরে এসে এডিট করতে ইচ্ছা করতেছে, ওই যে ডাবল ক্লিক করেন, কমন বাড়ান। এক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনই বলেন। একটা প্রশ্ন আছে আমি জানি, এক্স্যাক্টলি এটাই চাচ্ছে, লিঙ্ক হয় না এখনো, লিঙ্ক করবো। ওর প্রশ্নটা হচ্ছে যে আমি তো শুধু আপেলটাতে অ্যাপ্লাই করতেছি, পুরাই ব্যাকগ্রাউন্ড জুড়ে আসতেছে কেন? তাহলে লিঙ্ক করতে হবে, এটার নাম হচ্ছে ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। আর এটা যেটা করবো ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হচ্ছে একটা শেপের ভিতরে একটা ছবি এনে আমরা ক্লিপিং মাস্ক করছি, মনে আছে সবার নাকি না? এটা মনে নেই, মনে আছে? কন্ট্রোল অল্টার জি, থ্যাংক ইউ। তা এইটাও আমরা এই কাজটা করবো, কন্ট্রোল অল্টার জির মাধ্যমে ওই লেয়ারটা যেটা উপরে তৈরি হয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওটা জাস্ট শুধু ইমেজটার মধ্যে ডেডিকেটেড হয়ে কাজ করবে। এই যে দেখেন, বাস এখন কোথায় কাজ করতেছে? শুধু এটাতে কাজ করতেছে। এই যে একটা ডাউন অ্যারো দিয়ে দিচ্ছে, ডাবল ক্লিক করে এখন চাইলে আপনি পরে যখন তখন যে কোনো সময় এডিট করার সুযোগ পাবেন। এই তো ক্লিয়ার। এখন আরো একটা মজার বিষয় বলতেছি। মজার বিষয় হচ্ছে ব্রাইটনেস দিলেন, এখন ভাবতেছেন কমাবেন বাড়াবেন না, কিন্তু এক সেট থাকুক আর এক সেট না থাকুক, মানে ব্রাইটনেস এক সেট থাকুক আর সেটে না দিব না, ইচ্ছা করতেছে। তাহলে ওই যে চেনা যায় লেয়ার মাস্কের থাম্বনেল, ক্লিক করেন, ব্রাশ টুল বি, ডিফল্ট কালার, এই যে এটা কি অরিজিনালটা রিকভার করতেছে আর হোয়াইট কালার দিয়ে সেটা ফিল নিয়ে আসতেছে, মানে ওই কালার যে টোনটা নিয়ে আসতেছে, আবার মাইনাস করতেছে ওই যে কালার টোনটা যেটা ব্রাইটনেস আমরা দিলাম। সবাই কি বুঝতেছেন? আর সেটা যদি আপনি সফট দিয়ে করেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে। এই যে তাহলে টোনটা কোথায় থাকে? শুধু এই পাশেই থাকে। আশা করব আপনি এটাও অ্যাপ্লাই করতে পারবেন সবাই। ক্লিয়ার হয়েছে কি? আর কোনো প্রশ্ন আছে? শুধু এক মিনিট, শুধু আপনারা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা ব্রাইটনেস কন্ট্রাস্ট একটা দিয়ে এক্সাম্পল দিছি, সবগুলি কিন্তু আছে এবং সব কয়টার মধ্যে একইভাবে আপনি কাজ করতে পারবেন। এবার প্রশ্নটা করেন। হ্যাঁ, কাটতে চাইলে আরেকটা লেয়ার মাস্ক নিতে হবে আপেলটার জন্য, মনে নেই? এই যে ব্রাশ টুল বি আর ফেরত আনো কালার দিয়ে, ওইটা তো ওইটার কাজ, এটা তো এটার কাজ, ঠিক আছে? সেপারেট জিনিসটা। আর কোনো প্রশ্ন আছে কারো? থাকলে করে ফেলেন। এই আপনাদের কোনো প্রশ্ন নাই? সবাই প্রশ্ন করে এত করে শিখতেছে, আপনারা কি ফ্রি ভর্তি হয়েছেন? তাহলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে অনেক কিছু শেখা যায়। প্রশ্ন করলে ক্লাসের সময়টা ভালো কাটে, মনে হবে না যে 1 ঘন্টা সময় চলে গেছে। আর না হলে ঘড়ি দেখতে ইচ্ছা করবে একটু পর পর, যদিও আমাদের এই পাশে ঘড়ি নেই, ইয়েতে আছে, মনিটরে আছে, হ্যাঁ, কিন্তু আমাদের এখান থেকে ঘড়ি দেখা যায়, ওই রকম একটা ঘড়ি আছে, বারবার ওখানে চোখ পড়ে। তো এটা আমার চোখ পড়ে না, কিন্তু এই আপনাদের কিন্তু আমার চোখ পড়ে একটা কারণে, যদি আমাদের পরবর্তী বেচ থাকতো বারবার চোখ পড়তো, কারণ আপনাদের বেচে পরে বেচ নাই, একটু সময় বেশি গেলেও আমার কোনো প্রবলেম হয় না। স্যার ফার্স্টে একটু ব্রাইটনেস ইয়ে করছিলেন, বাড়াইছিলেন, এটা আমাকে বুঝিনি। এই যে এই যে একবারে বাড়াইছি বলতে এটা দিছি পুরোটার মধ্যে দিছি, আমি একটু আরেকবার দেখাই। এটা মূলত পুরো ইমেজটার মধ্যে ব্রাইটনেসটা ছিল, এই যে সবটুকুর মধ্যে আছে। আমি একটু বেশি দিই তাহলে বুঝাতে সুবিধা হবে একদম। আরো দেই, হ্যাঁ দিছি, সম্পূর্ণটার মধ্যে ব্রাইটনেস দিছি। কিন্তু আসলে এটা মাস্কিং করা ছিল না, হোল ক্যানভাসের মধ্যে ছিল। তো আমি চাই শুধু আমার এই অবজেক্টের মধ্যে আসুক, তাহলে এই লেয়ারে এসে আমি কন্ট্রোল অল্টার জি প্রেস করছি। এখন কোথায় আসছে? শুধু এই অবজেক্টের মধ্যে আসছে, ডেডিকেটেড হয়ে, মানে শুধু এটাতে। আর কোন কমান্ডের মাধ্যমে? কন্ট্রোল অল্টার জি। মাস্কিং সাধারণত উপরের লেয়ার তার নিচের লেয়ার মধ্যে হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে আমি ভাবতেছি সবটুকুর মধ্যে আমি এত ব্রাইটনেস দিব না, সবটুকুর মধ্যে কম দেবো। প্রশ্ন কিন্তু দুইটা, এক নম্বর হচ্ছে সবটুকুর মধ্যে কম দিব, তাহলে তো একদম ইজি আনসার, সবটুকুর মধ্যে আপনি এখান থেকে কমাই দেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে না, সবটুকুই থাকবে, এক সাইডে কম দিব, তখন ওই মাস্ক থামলেট, যেটা লেয়ার মাস্ক থামলেট, ওখানে জাস্ট একটা ক্লিক করব। আর মনে আছে নিশ্চয়ই ব্রাশ দিয়ে করতে পারেন, ইরেজার দিয়ে করতে পারেন। আমি ব্রাশ দিয়ে করতেছি, এই যে ব্রাশ দিয়ে তো কাজ হয় না, ঘুরাইতে হবে। তাহলে এক্স মানে ব্ল্যাক উপরে আনতে হবে, নিশ্চয়ই কাজ হবে। এবার এদিকে না, এদিকে থাকুক, এদিকে থাকুক, এই ইচ্ছা করতেছে। আবার এদিকে হালকা হালকা থাক, একটু এদিকে দেখি কতটুকু আছে। এই কাজ শেষ, আপনি কিন্তু আপনার জায়গায় আছে, জি স্যার। মনে থাকবে। এটার শেষ একটা এক্সাম্পল দেবো আজকে।
শেষ এক্সাম্পল এটা ফেস দিয়ে দিলে ভালো হতো, দেখি ফেস টেস পাওয়া গেছে যাবে কিনা। আমার এটা প্রজেক্টে ফেস আছে, হ্যাঁ আছে আছে। একটু খেয়াল করবেন, আশা করি বুঝে ফেলবেন। কন্ট্রোল সি, নতুন পেজ, কন্ট্রোল সি, কন্ট্রোল টি, ছোট করতেছে এই। এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, দুটো লেয়ার কি আলাদা আলাদা না একসাথে হয়ে গেছে? এই বুঝা বলেন, না স্যার এখন আলাদা এটা আলাদা এটা আলাদা। এখন যে- একসাথে এখনো হয় নাই, একসাথে হয়তো ধরতে পারি কিন্তু একসাথে এখনো হয় নাই। কেন? এই তো স্পষ্ট আলাদা আলাদা, একসাথে সিলেক্ট হতে পারে, তাই না? একটা লেয়ারের মধ্যে একটু খেয়াল করেন, একটা লেয়ারের মধ্যে মাউস দিয়ে ওই লেয়ারের মাঝখানে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছে, এবং দুইটা লেয়ারের মধ্যে সামান্য একটা থাম্বনেইলগত পার্থক্য। ইমেজের মধ্যে কোনো পার্থক্য কিন্তু চোখে পড়তেছে না। কোথায় পার্থক্য চোখে পড়তেছে? লেয়ারের যে থাম্বনেইল তার মধ্যে একটা পার্থক্য চোখে পড়তেছে, যে এটা তো একটা সাধারণ লেয়ার যেটা সবসময় হয়ে থাকে, এখন স্মার্ট অবজেক্ট করার কারণে লেয়ারের মধ্যে একটা কি যেন আসছে। আমাদের ভাষা হচ্ছে কি যেন আসছে, আসুক। দুইটাকে এখন আমরা সিলেক্ট করে আমরা ছোট করতেছি, আমাদের ডিজাইনের প্রয়োজন আমরা ছোট তো করি। কিভাবে ছোট করতেছি? অল্টার শিফট ধরে এই যে ছোট করতেছি করতেছি করতেছি, হ্যাঁ, কাজ শেষ। অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলাম মানে এন্টারের মাধ্যমে এই যে আলাদা আলাদাই আছে, এখনো মার্চ করি নাই। এখন আমি আবার আমাদের ডিজাইনের প্রয়োজনে কি করব? বড় করব। একসাথে সিলেক্ট, কন্ট্রোল টি, অল্টার শিফট ধরে বড় করলাম, অ্যাপ্লাই করলাম। এখন আপনি বলেন তো কি প্রবলেম পাইছেন? ইয়ে ব্লার হয়ে গেছে। কোনটা? প্রথমটা বলতে কোনটা? যেটা আমরা করি নাই, যেটা সাধারণ লেয়ার হিসেবে ছিল, যেটা আমরা পেস্ট করছি, এটা যেটা আসল লেয়ারটা বলতে পারেন, যে আপনার ভাষায় যেভাবে ইচ্ছা বলেন। আর যে লেয়ারটা স্মার্ট অবজেক্ট করা হয়েছে এই লেয়ারটার অবস্থা কিন্তু পরিবর্তন হয় না। তার মানে আমরা কি শিখলাম? যে কোনো ইমেজ যদি ছোট করার ইচ্ছা থাকে, পরে আবার বড় করার ইচ্ছা থাকে, এর মধ্যে ওই যে পরে এডিটিং এর যে ব্যাপারটা একটু আগে যেটা সলিউশন করলাম লেয়ার মাস্কের মধ্যে, যে আমরা একটা জিনিস কাটলাম পরে আবার রিকভার করতে চাই, সেম ভাবে ইমেজ আমরা একটা ছোট করতে পারি পরে আবার বড় করতে চাই, তখন গিয়ে অপশন কি? তখন গিয়ে অপশন হচ্ছে যে আমরা যদি আগে থেকে লেয়ারটাকে স্মার্ট করে রাখি, তার যে পিক্সেল সে ধরে রাখবে। আর এটার পিক্সেলের ব্যাপারটা কি হয়েছে? ছোট করার কারণে ওই অবস্থানে যতটুকু পিক্সেল দরকার অতটুকু আছে, আর বাকিটা মাইনাস হয়ে গেছে, যেটাকে আমরা বলি কনভার্ট। অটোমেটিকলি ওই কন্ট্রোল টি থেকে যখন আমরা অ্যাপ্লাই করে ফেলি, যে ছোট করে যখন আমরা অ্যাপ্লাই করে ফেলি, তখন গিয়ে ওই ছোট অবস্থার জন্য যতটুকু পিক্সেল দরকার অতটুকু থেকে বাকিটুকু কি মাইনাস করে ফেলছে, কনভার্ট করে ফেলছে। এখন আপনি গিয়ে ওই ছোট পিক্সেলওয়ালা ইমেজটাকে বড় করতে গেছেন, তার মানে তো স্বাভাবিকভাবে ওটা ব্লার হবে, তার মধ্যে তো পিক্সেল নাই। পিক্সেল বুঝেন তো, এই যে ঘনত্ব এরকম পিক্সেল কমে গেছে। তো যাই হোক, এখন এটার এই ক্লিয়ারনেসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা স্মার্ট অবজেক্ট, এটা পিক্সেল সে কনভার্ট হতে দেয় নাই, সে ধরে রাখছে, যেমন ছিল তেমন সে ধরে রাখছে। এমন না যে এই ধরে রাখা মানে আপনি একটা বিশাল বিলবোর্ডে এটাকে ব্যবহার করতে পারবেন, তখন কিন্তু আবার ঠিকই ব্লার হবে। মানে এটার যে বর্তমান সিচুয়েশনের সাইজ আছে এটা সে ধরে রাখছে, এটাই আর কি। তো আশা করবো আপনারা এই স্মার্ট এই অবজেক্টের যে বিষয়টা, এটা আপনারা এই যদি ব্যবহার করেন, বিশেষ করে ইমেজ ছোট বড় করার আগে, তাহলে আপনাদের জন্য একটা বিশাল সুবিধা সে ধরে রাখবে। স্মার্ট অবজেক্টের অনেকগুলো সুবিধা। এক নম্বর সুবিধা যেটা বললাম, যে ইমেজ ছোট বড় করলে পিক্সেলের প্রবলেম হয় না, এটা আপনারা পাইছেন এক নম্বর। দুই নম্বর সুবিধা হচ্ছে আমরা ফিল্টার মেনু থেকে ব্লার যদি ব্যবহার করি, আপনাদের বলছি ফিল্টার গ্যালারি যদি ব্যবহার করি, আপনাদের বলছি যে এগুলো পরে এডিট করা যায় না। একটু আগেও এক্সাম্পল দিছি, এর আগেও একদিন এক্সাম্পল দিছি, পরে এডিট করা যায় না। কিন্তু লেয়ার যদি স্মার্ট থাকে আপনি পরে এডিট করতে পারবেন। কিভাবে? লেয়ারে তাকান, লেয়ার স্টাইলের মতো করে এখানে একটা ইফেক্ট চলে আসছে, স্মার্ট ফিল্টার। স্মার্ট অবজেক্টের কারণে এটা হয়েছে, এবং আপনি চাইলে পরে কি করতে পারবেন সেটা দেখতে পাচ্ছেন। ওকে, এমনকি ফিল্টার থেকে সকল অপশন আপনি অ্যাপ্লাই করবেন এবং পরে এডিটের সুযোগ পাবেন। ব্লার ইউজ করছেন, পরে কমাতে চান, বাড়াতে চান, এই যে না আর একটু কমানো দরকার। ওকে, না ইফেক্টটা দরকার না, আপাতত বন্ধ রাখি। আমি স্যার সবগুলো ইয়েতে লেয়ারে হ্যাঁ। সাবজেক্ট করে কাজ করা যাবে। হ্যাঁ অবশ্যই, এটা একটা সুবিধা না আমাদের জন্য। এই তো সুবিধার শেষ নাই, স্মার্ট অবজেক্টের শুধু সুবিধা আর সুবিধা। স্যার ছোট ইমেজ বাদে কি স্যার পিক্সেল বাড়ায় কি স্যার? ওই যে বললাম করা যাবে না, সেটা তো মনে রাখতে হবে। যে কোনো ছোট ইমেজকে আবার কনভার্ট স্মার্ট অবজেক্ট দিয়ে যদি আমরা খুব বড় হবে, সেটা তো হবে না, কারণ ওটার মধ্যে অরিজিনালি কমে গেছে। পিক্সেল নাই। আমার কথা হচ্ছে এই স্মার্ট অবজেক্ট কাজ কি, পিক্সেল যেটা বর্তমানে আছে ওটাকে সে ধরে রাখবে, কমতে দিবে না। বাড়বে তো নাই, কমতে দিবে না। যে কিছুটা ইমেজের সাইজ বাড়ানো যায়, কিন্তু অনেক বেশি বাড়ানো যায় না। ইউটিউবে দেখা যায় মানে এগুলো বলে
এগুলো হচ্ছে একটা কথা কথা আমরা বলি না যে 19 আর 20, এটা পার্থক্য এরকমই হবে, 10-20 কখনো হয় না। ঠিক আছে, যদি হইতো তাহলে কেউ টাকা পয়সা খরচা করতে এই দামি ক্যামেরা কিনতো না। কেন কিনতো? ফটোশপ শিখতো সবাই। যেমন এই শহরে মানুষ আছে 10 লাখের উপরে, আরো বেশি হবে। আর বেশি। গত 5-7 বছর আগে যখন একটা ইয়ে হয়েছিল শুনছিলাম 10 লাখের উপরে আছে। তো এখন প্রতিষ্ঠান যদি ব্রাউনবাইতে থাকে, আপনি গুনলে 20টার বেশি প্রতিষ্ঠান খুঁজে পাবেন না। তো 20টাতে যদি অ্যাভারেজ আপনি 100-150 করে স্টুডেন্ট সব মিলে খুঁজ নেন, তো কয়শো স্টুডেন্ট শিখতেছে, বাকিরা তো শিখতেছে না। আমরা জায়গায় দিতে পারতাম না যে শুধু শুনতো যদি এরকম যে কোনো ইমেজকে এরকম ডিএসএলআর মতো লার্জ বানানো যায়, কিন্তু ওরকম অপশন নেই। কারণ ওই যে লেন্স মূলত তখনই ক্যাপচার করে ফেলে, লার্জ ডেপথ নিয়ে, অনেক বেশি গভীরতা নিয়ে দামি ক্যামেরাগুলো ওই ক্যাপচারটা করে ফেলে, তখনই ইমেজটাকে অনেক বড় করা যায়। ঠিক আছে, এবং ওয়েট থাকে অনেক। আমাদের ইমেজগুলো ফোনে সর্বোচ্চ 8-10 মেগাবাইটের মতো সর্বোচ্চ হয় এখন বর্তমানে। আগে আরো কম হয়তো, 2-3 মেগাবাইট হইতো। আর যেগুলো ডিএসএলআর ওগুলো 50, 40, 50 দিয়ে শুরু হয়, ভালো যাদের ক্যামেরা আছে। মানে 40-50 মেগাবাইট এক একটা ইমেজ। তো বুঝতেই পারতেছেন এটা রেজলিউশন ডেপথ কত বেশি। এবং এগুলো ভালো পিসি না হলে এডিটও করা যায় না, কথায় কথায় হ্যাং করে। ছবির ডেপথ অনেক বেশি, হ্যাং তো করবে। তো যাই হোক, আমরা এটা সুবিধা আর সুবিধা শুনতেছি খালি, একটা অসুবিধা শুনেন না। অসুবিধা হচ্ছে ইরেজার টুল ব্যবহার করতে পারবেন না। এটা যদি আপনি কাটতে চান, ইরেজার টুল ব্যবহার করতে আসছেন, আপনাকে সরাসরি না করে দিবে। এই যে না, ক্লিক করলেন, নোটিফিকেশন সাউন্ড বলতেছে যে লাস্ট লাইনটা রেস্টার ইজ দ্য স্মার্ট অবজেক্ট, মানে স্মার্ট অবজেক্ট থাকবে না, চলে যাবে। তো স্মার্ট যদি চলে যায়, যা আপনার যদি মনে হয় যে হ্যাঁ যাক, তাহলে আপনি ওকে দেন, চলে যাক, সমস্যা কি। তারপর আবার আপনি যদি মনে করেন না স্মার্ট অবজেক্ট থাকুক, ওর মধ্যে থাকলে আমি কাজ করব, তাহলে আপনাকে অবশ্যই অ্যাডলেয়ার মাস্ক করতে হবে, দেন ইরেজার টুল, মনে আছে, আবার রিকভার করতে পারবেন। ওই আপনাকে অ্যাডলেয়ার মাস্কের মাধ্যমে করতে হবে। সরাসরি যে ইরেজ করে আমরা অভ্যস্ত হয়ে গেছি ওইভাবে করা যাবে না। অপশনটা যখন আসে ওকে দেওয়ার পরে আবার পরে তো আপনি করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আপনি ওই ইরেজ করলে ফেরতের অপশনটা তো পাচ্ছেন না। বরঞ্চ এইভাবে করাই ভালো, স্মার্টও থাকলো, আবার অ্যাডলেয়ার মাস্কের ব্যাপারটাও থাকলো। ইরেজ চাইলে ইরেজও ফেরত আনতে পারবো, স্মার্ট অবজেক্ট তো আসছে স্টিল। মানে এইভাবে কাজ করলে সবসময় অপরচুনিটি ওপেন থাকে। আশা করি মনে থাকবে। তো গত ক্লাসের টপিক শেষ করতে করতে মোটামুটি আজকের ক্লাসের ম্যাক্সিমাম সময় চলে গেছে। আমরা আজকে জানি না শেষ করতে পারবো কিনা। তো আমরা চলে যাচ্ছি 15 নম্বর যে প্রজেক্ট আজকে শুরু করব। তো 15 প্রজেক্টের বেশ কিছু কাজ আছে। তো প্রত্যেকটা কাজই খুব মজার এবং ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আজকে আমরা করব। কি কারণে? কারণ আমাদের তো প্রজেক্টের একেবারে শেষ পর্যায়ে। তো এখন আমরা যে একেবারে একই ধাঁচের কাজ করবো এমন না, এক একটা এক এক রকম কাজ হবে আজকে। তো প্রথমে দেখতে পাচ্ছি যে ইফেক্টটা ব্যবহার করা হয়েছে, এটার নাম হচ্ছে ডাবল এক্সপোজার ইফেক্ট। ডাবল এক্সপোজার হচ্ছে দুইটা ইমেজের মাধ্যমে মূলত ওই ইফেক্ট বা একটা কিছু তৈরি করা হয়, যেটাকে ম্যানিপুলেট করা বলা যায়। তো আপনারা এই ধরনের নামে শত শত টিউটোরিয়াল পাবেন। বিশেষ করে এই ধরনের এই কাজকে বিশেষ কিছু ছবির মধ্যে করা হয়, বুঝতে পারছেন? তো বেশি মানুষের ছবির মধ্যে মনে করেন বটগাছ জন্মাইছে এরকম, মানুষের ছবির মধ্যে মাথার মধ্যে ফেটে গেছে, এখানে নারিকেলের যে খোলসটা সেটা দেখা যেতেছে, এই ধরনের অনেক ইফেক্ট পাওয়া যায়। তো এই ধরনের ইফেক্ট আমাদের তেমন কোনো কাজে লাগে না, কারণ মানুষ যারা ডিজাইনার আমরা সবাই দেখলেই চিনি। আর ডিজাইনাররা যে যখন ডিজাইন করে এমন কোনো ইফেক্ট ব্যবহার করে না যেটা মানুষ দেখলেই চিনে, মানে বেশি মোস্ট কমনটা ইউজ করতে চায় না। তো আমাদের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে যে এই ধরনের কাজকে আমরা শিখবো না, ওই জন্য শিখতেছি। তো আমরা শিখতেছি শুধু টেক্সট লেটার দিয়ে, কোনো ছবি না। তো আসেন শিখি। একেবারে সহজ কাজ, শেখার আগে মনে হবে না জানে কি, কিন্তু আসলে কোনো কাজ না, খুবই ইম্পর্টেন্ট যে এরকমও না, প্র্যাকটিস করলে একটা কনসেপ্ট মাথায় থাকলো, এই আর কিছু না। হালকা একটা গ্রে কালার ফিল করতেছে, এইটুকুই। লেটার লিখতেছি, যে কোনো লেটার বিসি কোনোটা আপনার নাম দিয়ে লিখেন, সমস্যা নেই। আর ফন্ট ইম্প্যাক্ট ফন্ট নেবেন সবাই। ইম্প্যাক্ট ফন্টটা হচ্ছে কি, জিনিসটা একটু মানে মোটা থাকে, হ্যাঁ, টেক্সটটা, এবং ইমেজ ভেতরে যদি আসে এটা স্পষ্ট দেখা যায়। থিন ফন্ট ইউজ করলে এটা নিজের শরীর তো খারাপ থাকে, সেক্ষেত্রে ইমেজ দেখবেন কি। ঠিক আছে, তো যাই হোক নিয়ে আসলাম। তো টেক্সটার যে লেয়ারটা তৈরি হয়েছে এটার মধ্যে আর কিছু ব্রাশ আমি পেইন্ট করতে চাই। তো আমি যখন কালার, অন্য কালার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্রাশ টুল বি ক্লিক করতে গেছে, বলতেছে যে রেস্টার ইজ দ্য টাইপ, মানে এটা আর এডিটেবল টেক্সট থাকবে না, টেক্সটটা অবজেক্টে রূপান্তর হবে। এটা কি আপনারা জানেন? এটা আপনারা করছেন না টেক্সটের শেডু দেওয়ার সময়, মনে আছে? অফিসিয়াল ভাবে বলুন তো কিভাবে রেস্টারাইজ করতে হয়। টেক্সটের লেয়ারে রাইট ক্লিক, এজেস, কি যেন নাম, হ্যাঁ রেস্টারাইজ। এখন আমরা এটার সাথে পেইন্ট, এই যে পেইন্ট করতেছি এরকম, যে কোনো কালার, ব্ল্যাক হইতে হবে এমন না, যে কোনো কালার আপনি এভাবে পেইন্ট করে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? এই পারবেন সবাই? এই লেয়ারটাতে কিন্তু করছে। এখন শুধু কাজ হচ্ছে ওই ইমেজটা নিয়ে আসেন, রাখেন, আর মাস্কিং করে ফেলেন। মাস্কিং কমান্ড বলেন।
শেষ কাজ। এটার নামই হচ্ছে ডাবল এক্সপোজার ইফেক্ট। নাম শুনে মনে হবে অনেক কিছু, আসলে কিছুই না, একদম সহজ। পারবেন করতে? এটার একটা হোমওয়ার্ক আছে ছোট। আর বাকিগুলো এখানে আলাদা পিএনজি দিচ্ছি, তো আপনারা তো জানেনই পিএনজি ফাইল যে কোনো সময় আমরা চাইলে টান দিয়ে ইমেজের মধ্যে এটা রাখতে পারি। ঠিক আছে, আরেকভাবে দেখায় এটা সেম কাজটা, আবার খেয়াল করেন। এখন তারপরে দেখেন না, তখন আছে ইমেজ পরে, এখন শুরুতে নিয়ে আসতেছে। লেয়ার চেঞ্জ, ব্রাশ টুল বি, ক্লিক ওকে। এখন বলেন তো, এভাবে দেখতে ভালো লাগছে কিন্তু বুঝতে কঠিন, ওইভাবে দেখতে একটু অসুবিধা লাগছে কিন্তু বুঝতে সহজ। ঘুরে ফিরে জানেন ওই একটাই, ইমেজটা সরেন না। ওটা তখন ছিল শো, এখন আছে হিডেন, এখন যেগুলা করছে হিডেন। ওটা সহজ লাগছে, এইটা স্যার এটা সহজ কাজ। যেটা সহজ লাগছে সেভাবে আপনি করেন, সমস্যা কিন্তু এভাবে দেখা দিচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নাই। এটা যারা বুঝছেন তাদের জন্য আর একটা কাজ দিচ্ছি, সেটার নাম হচ্ছে পপ আপ ইফেক্ট। হচ্ছে মনে হবে কোনো একটা কিছু ভেতর থেকে বেরিয়ে আসতেছে, সেটা বল আসুক, সেটা কিক আসুক, এই যে স্পাইডারম্যান বেরিয়ে আসতেছে, তার মানে বের হয়ে আসতেছে, এটা হচ্ছে বিষয়। তো মূল ইমেজটা হচ্ছে এটা। তো এই ইমেজটা আমরা মূলত এই মনিটরটার মধ্যে সেট করছি, মনে হচ্ছে কি অর্ধেক বেরিয়ে আসলো বা ঢুকে পড়তেছে, এমনই তো। তা আসেন করি। দুইটা ইমেজ আমরা প্রথমে ডক করতেছি ফটোশপে, পেজ নেই, মনিটরটা প্রথমে নিয়ে আসি, কন্ট্রোল টি, এই এবার মূল ইমেজটা নিয়ে আসি, কন্ট্রোল টি। অনেক ছোট করবেন না, তাহলে মনিটর থেকে ছোট হয়ে পড়বে। আর কন্ট্রোল থেকে এটা এইভাবে বসানোর কথা বলতেছি না, অনেকে আছে এইভাবে বসায় নিয়ে আসবেন। এটা তো আমরা প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে করছি, তো এইটাকে এখন করব না। এখন আমরা যেভাবে আছে এইভাবে থাকবে, ছোট করতেছি। এখন আমরা তো এটার জন্য ইমেজ বা সরি মনিটরটা দেখতেই পাচ্ছি না, তাহলে আমরা একটু অপাসিটি ডাউন করে ফেলি। সবাই পারবেন অপাসিটি ডাউন করতে? বোর্ডে নাম্বার কি প্রেস করলে যে কমে সেটা জানেন তো, 5, 6, 7 ইচ্ছা। তা আমরা আনুমানিক করতেছি, দেখলাম যে এটা ঠিকঠাক আছে, পারফেক্ট। এবার আমরা কি করব দেখেন, পি পেন টুল, এই হালকা হালকা যে ইমেজ তার মধ্য দিয়ে মনিটরের স্ক্রিনটা দেখতে পাচ্ছি, ওই স্ক্রিন অংশটুকু ঠিকঠাক সিলেক্ট করেন। দয়া করে একটু যত্ন করে করেন, তাহলে জিনিসটা একটু পারফেক্ট হবে আর কি। হ্যাঁ, আপনারা যারা পেন টুলের ব্যাপারে মানে খটকা লাগে, দেখতে পাচ্ছেন পেন টুলের ব্যবহার কত বেশি, অনেক। পেন টুলে যত বেশি নিজেকে পোক্ত করবেন, তত মনে হবে যে আপনার পুরো বিষয়টা হাতের মুঠে চলে আসতেছে। আর না হলে একটা উইকনেস থাকে। আর একটা কথা হচ্ছে কি, আমরা যখন প্রফেশনালি কাজ করব, সব বিষয় তো আর অত এক্সপার্ট হতে পারবো না। এই জন্য এখনই সময় যে সবগুলো বিষয় সম্পর্কে একটা ধারণা আমার থাকুক। যখন আমার নিজের কাজে লাগবে, অন্তত আমারটা তো আমি করতে পারবো, সার্ভিস না দিই। ধরেন আপনি লোগো ডিজাইনার, অন্য কোনো সার্ভিস আপনি দেন না, এটা আপনার হয়তো বা ফটো এডিটিং, আপনার হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনার হয়তো বা সিভি ডিজাইন করা লাগতে পারে। তো তখন আপনি কি আরেকজনকে হায়ার করবেন? আপনি ডিজাইনার হওয়া সত্ত্বেও যদি একজনকে হায়ার করা লাগে, তাহলে তো জিনিসটা যায় না। এই জন্য আমাদের এখনই শেখার সম্ভব, সব কিছু আমরা শিখে ফেলবো, কিন্তু প্রফেশনালি তো দু একটা বিষয় নিয়ে কাজ করতে পারি। বিশাল বড় পা নিতে নিতে ক্লান্ত হয়ে যাচ্ছে। এই মোটামুটি পৌঁছেছে, খুব বেশি ভিতরে ঢুকবেন না, কারণ স্ক্রিনের ভিতরে এটা নেওয়া লাগলো না, বাইচে গেছে মনে হচ্ছে। এই হচ্ছে সিলেকশন কমপ্লিট, শেষ কাজ। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, যে অপোজিটে কমানো হচ্ছে সেটা ফেলে দেন। এই তো, কঠিন কেন গেছে? নাম শুনলে মনে হবে না জানি কি শিখবো, আসলে তেমন কিছুই না। তারপরে কাজটা কিন্তু সেম, আশা করি ওইটা দেখানো লাগবে না, পারবে। মূল ইমেজ এই ফোনটা হচ্ছে এটা, আর ইমেজটা হচ্ছে এটা, আর করা হয়েছে। তার মানে এই ইমেজটা ফোনের উপর রাখা হয়েছে, তারপরে এই যে প্যান টুলে আস্তে আস্তে করে এইভাবে 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 এটা ফেলে দিয়ে কপি পেস্ট করে ফেলছি। পারবেন তো? এই ধরনের যত ইমেজ দেখবেন, এই ওয়ার্ল্ড কাপ আসলে, বিশেষ করে ফুটবল ওয়ার্ল্ড কাপ আসলে মনে হয় যে বল কিক করতেছে, অর্ধেক বল বাইরে, পা কিছুটা বের হয়ে আছে। এটা দিয়ে অ্যাডের মধ্যে মানুষকে বোঝানো হয় যে আপনি এই টিভিটাতে যদি খেলা বসে বসে দেখেন, মনে হবে মাঠে বসে দেখতেছেন, বল এসে গ্যালারিতে পড়তেছে। মানে একটা রিয়েলিস্টিক মানে ফিল দেওয়ার জন্য ক্লায়েন্টকে এ ধরনের অ্যাড তৈরি করে থাকে। তারপরে আপনি দেখবেন যে মোটর সাইকেলের যে অ্যাডগুলো আসে, যে গতি বোঝানোর জন্য
টান দিছে, হাই স্পিডে ঘুরতেছে, ব্যাকগ্রাউন্ড খুবই ব্লার স্পিড, আর চাকা কিছুটা বেরোয় আসছে। মানে এটাতে বোঝানোর চেষ্টা করছে যে গতিশীল কোনো কিছু দেখলেও মনে হবে যে বেরোয় আসতেছে, খালি বাস্তব মনে হবে। তো এটা দিয়ে অ্যাডগুলোকে আরো বেশি ফোকাস করানো হয়। তো এই ধরনের কাজ কিন্তু আমরা দেখলে এখন বুঝতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট চলে যাচ্ছি আমাদের আহ, তৃতীয় কাজ, পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশ অ্যাকচুয়ালি ব্রাশ টুলের মাধ্যমে এ ধরনের পেইন্টিং কাজ আমরা করতে পারবো ইমেজের মধ্যে যে কোনো ধরনের। তো এই ধরনের পেইন্টিং ব্যবহার করা যায় বিভিন্ন টি শার্টে। তো যদিও আজকে টি শার্টের ক্লাস না, বাট ফটোশপের কাজটা কিভাবে করে এটা শিখবো, আর মাঝখানে আরো দুই একটা বিষয়ে কথা হবে আর কি। নাম্বার ওয়ান, ইমেজটা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আলাদা করি। কুইক সিলেকশন টুলে করতেছি দ্রুত করার জন্য। এই বেশি হয়ে গেছে হালকা পাতলা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। পারবেন না সবাই করতে, আলাদা করতে? এই তো আলাদা। তো আমরা চাইতেছি এটা ফেস থেকে একটা কালার নিতে এবং সেটা ব্যাকগ্রাউন্ডে করে দিচ্ছি। এবার আমাকে এটা ছোট করে বলেন তো, ব্ল্যাক এন্ড হোয়াইট করার একটা কমান্ড আছে আপনাদের জানা কি? কন্ট্রোল শিফট, শিফট কন্ট্রোল একই কথা, ইউ। ইউ দিলে ইউজে, আর কন্ট্রোল শিফট তো ধরতেছি, যেটা আগে ধরি পরে ধরি কোনো অসুবিধা নাই, ধরা হচ্ছে কথা। এটুকু ক্লিয়ার আছে? এবার আমরা শিখবো, এটা হচ্ছে রিয়েল ব্ল্যাক এন্ড হোয়াইট, আর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে সলিড। হ্যাঁ, এত দেরি কেন? আচ্ছা আসো, এখন আমরা শিখবো সলিড ব্ল্যাক এবং সলিড হোয়াইট কিভাবে দিতে হয়। সলিড ব্ল্যাক সলিড হোয়াইট করার জন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ভিতরে এই অপশন, যেটার নাম হচ্ছে থ্রেশহোল্ড। এই থ্রেশহোল্ডের কোনো শর্টকাট নাই, ওখানে যে করতে হবে, এবং সেটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমরা একটু দিলাম হালকা পাতলা, ওকে। তাহলে এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু রিয়েল ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে এটা। আর কখনো যদি আমরা এরকম দেখি যে সলিড ব্ল্যাক এবং সলিড হোয়াইট, তার মানে ওই থ্রেশহোল্ড অপশনটা করতে হবে। এ ধরনের ইমেজকে যদি আমরা ব্যবহার করতে চাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে, ধরেন স্বাধীনতা দিবস, বিভিন্ন দিবস থাকে না, 21শে ফেব্রুয়ারি, এইসবের যে ডিজাইনগুলো হয়, অনেক সময় অনেক ডিজাইনার স্কেচ আকারে ওই স্মৃতিসৌধ বা শহীদ মিনারের যে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাই, তো যখন এইরকম সলিড ব্ল্যাক এবং সলিড হোয়াইট দিয়ে স্কেচ আকারে এরকম ভাবে তৈরি করা যায়। স্কেচটা অ্যাকচুয়ালি যিনি আঁকে উনি স্কেচ, চাইলে আমরা একটা স্টিল ইমেজকে স্কেচ করে ফেলতে পারি খুব সহজে। নাম্বার ওয়ান থ্রেশহোল্ড, তারপরে হচ্ছে ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারির মধ্যে একটা স্কেচের অপশনই আছে, এই যে এখান থেকে খুবই ফাস্ট স্কেচ করতে পারি। তবে এটা কালার আসতেছে কেন বলেন তো? এখানে কালার ঠিক করা হয় না, এই জন্য। তো আশা করি আপনারা এইরকম কাজ যদি কখনো করা লাগে দেখলে যেন বুঝতে পারে, ঠিক আছে? আর ধরুন ইমেজ কি করতে হবে বা মানুষের ছবি হবে এমন না, বিভিন্ন সিটির ছবিকে চেস করা হয়। বিশেষ করে আপনি যদি গ্রামীণ ফোনের যে ফেসবুক পেজ আছে, ওদের পেজে যদি আপনি ভিজিট করে দেখবেন, প্রায় ম্যাক্সিমাম এর মধ্যে ওনাদের যে ডিজাইনার, ওর থিম হচ্ছে বারবার এরকমই আসে। দেখবেন যে বেশিরভাগ ডিজাইনের পেছনে সিটির বিভিন্ন ধরনের রুট বা বিভিন্ন সিটির ঘরবাড়ির ছবিকে স্ক্র্যাচ করে দেওয়া হয়েছে। তার মানে এই ধরনের গাইড আপনি অনায়াসে বানাইতে পারবেন দেখলি, ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা শিখলাম। এবার কোনো ইমেজের মধ্যে যদি এক কালার থাকে, সেটা সাদা কালো অন্য যে কোনো কালার, এবং ওই এক কালার যদি আপনি সিলেক্ট করে কালার ফিল করতে চান, যে কোনো কালার, তো সেই কালারকে আপনি ফিল করতে পারবেন ইচ্ছা করলে? সিলেক্ট করতে হবে নিশ্চয়ই। তাহলে ম্যাজিক কুইক নাকি দিলাম। ম্যাজিক কুইক কিন্তু বাধা পাইলে কিন্তু সিলেক্ট করে না। এই যেটা বাধা পাইছে, করতেছে না, শুধু এটাতেই হবে, শুধু এখানে ক্লিক করলে এটাতেই হবে। আমি চাই পুরো সাদা জায়গা জুড়ে যতটুকু আছে ততটুকু তো করছি। তাহলে এক্ষেত্রে আমরা হাত দিয়ে টোকা দিয়ে ধরে ধরে কখনোই করতে পারবো না, সম্ভব না। তো এত পরিমাণে নয়েজ কিভাবে আমি এর মধ্যে করব? এক জায়গা হলে তো আরেক জায়গা হবে না, আরেক জায়গা হলে তো আরেক জায়গা হবে না। তাহলে সলিউশন আছে একটা অপশন, সিলেক্ট মেনু থেকে। আরেকটা কথা বলে রাখি, সিলেক্ট রিলেটেড যদি কোনো বিষয় আপনি কোথাও আটকে যান, এখানে সবগুলো অপশন আছে, অল সিলেক্ট, রিসিলেক্ট, ডিসিলেক্ট। এছাড়া আমরা আরেকটা অপশনে যাচ্ছি, সেটার নাম হচ্ছে কালার রেঞ্জ, মানে কালারের উপর বেস করে সে সিলেক্ট করবে। তো কালার রেঞ্জ থেকে আমরা চাই হোয়াইট কালারটা ধরুক, ক্লিক করেন হোয়াইটের মধ্যে। চাইলে আপনি এখানে ফোজিনেস কমাতে বাড়াতে পারবেন, তো আমার কমানই থাকুক। কন্ট্রোল সির দরকার নেই, কালার ফিল করবেন, কন্ট্রোল সির দরকার নেই। আমরা রিলেটেড কালার, ডিপ কালার, এই দেখেন কোথাও এক ফুটা সাদা আছে কিনা। যেহেতু সফটওয়্যার থেকে অটোমেটিকলি আমাকে সিলেক্ট করে দিছে, ফাঁকা থাকার তো সুযোগ নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয় আমরা শিখলাম। তার মানে এই ইমেজটাতে কাজ করতে এসে আমরা দুইটা বিষয় শিখলাম। একটা হচ্ছে সলিড ব্ল্যাক এবং সলিড হোয়াইট কিভাবে করতে হয়, আর একটা হচ্ছে যে কোনো এক কালার এরিয়া কুইক সিলেক্ট করার জন্য এই অপশনটা। কুইক সিলেক্ট আবার মুখে বলতেছি, ভাইবার না টুলের কথা বলতেছি, ঠিক আছে? ওকে, এবার তো জানেন মাস্কিং করা বা প্রেজেন্টেশন করার কাজ। তো লেয়ার, ব্রাশ টুল বি, যে কোনো ব্রাশ দিয়ে আপনি ইচ্ছা করলেই করতে পারেন। এই যে আলাদা লেয়ার, ইমেজ উপরে থাকবে, কন্ট্রোল অল্টার জি দুটো করছে। চাইলে আপনি এরকম নিজে তৈরি করে এরকম ব্রাশ দিয়ে
প্রেজেন্ট করতে পারবেন। আর যেটা আমি আসলে প্রজেক্টে দিছি সেটা একটা ব্রাশের কথাই বলছি। ব্রাশটা আছে এখানে, ব্রাশ রাইট ক্লিক, এখানের থেকে যে কোনো একটা ব্রাশ লোড দেন, লেয়ার তো অবশ্যই হবে, মানে এটা দিয়ে করলে দেখতে ভালো লাগে, ব্রাশটা একটু ইউনিক। কন্ট্রোলটা জি, কমপ্লিট টি। তো হঠাৎ দেখলে মনে করবে কি অনেকে যারা জানে না আর কি, যে ছবিটাকে মানে ব্রাশ দিয়েই ড্র করা হয়েছে, যে একটা বিরাট প্রসেসের মধ্যে যে কাজটা হয়েছে দেখলে মনে হবে। আশা করি পারবেন করতে। নেক্সট চলে আসছি, এ ধরনের ইফেক্ট যদি কখনো তৈরি করতে হয় পারবেন, একদমই সহজ। আসেন একটু করে দেখাই। পেজ নিলাম, ওয়ালপেপার সেট, মাস্কিং তো 100%, মাস্কিং তো 100%, তারপরে শুধু একটু কালার করি, ফিল এগেন। তো কালারটা সরি একটু হালকা নেই, তাহলে ভালো হবে আমাদের জন্য। ওকে, লিখতেছি ধরেন কি সি, এবিসি লিখলাম। তো ব্রাশ টুল যাওয়ার আগে কিছু ব্রাশ লাগবে না, বিভিন্ন স্প্ল্যাশ টাইপের ব্রাশ এটার মধ্যে আছে। তো ডাবল ক্লিক, একটা কথা বলে রাখি, ডাবল ক্লিক করলে যে ব্রাশটা লোড হয় কিন্তু একটা ব্রাশে যদি 10টা ব্রাশ থাকে মূলত লোড হবে 3টা 4টা 5টা, তাহলে বাকি 6-7টা লোডই হবে না। অফিসিয়াল লোডের সিস্টেম হচ্ছে ব্রাশ টুল বি, রাইট ক্লিক, লোড ব্রাশ। ঠিক আছে, আপনি দেখেন আমি ডাবল ক্লিক করছি, কয়টা ব্রাশ লোড হয়েছে? একটাও না, অনেক সময় হয় না। একটু আগে ডাবল ক্লিক করছে, কয়টা ব্রাশ লোড হয়েছে? 2টা। কিন্তু আপনি যদি অফিসিয়াল ভাবে লোড দিতেন, এই যে আমাদের প্রজেক্টের ফোল্ডার থাকে, মেবি 15 পেন ব্রাশ, এই যে লোড দিচ্ছে, তখন একই ফাইল লোড দিচ্ছে 2টা। এখন এই একই ফাইল আবার লোড দিতেছি, কয়টা দেখেন? অনেক ব্রাশ। তো আমি একটু রিসেট করি, এই ব্রাশগুলো দরকার নাই। নো, শুধু নতুন ব্রাশ লোড দিব, সেটা স্প্ল্যাটার ব্রাশ, সেটা হচ্ছে মেবি এটার ভিতরে লুকে আছে। এই যে দেখেন কি পরিমাণ ব্রাশ আসছে, আর তখন ডাবল ক্লিক করলাম একটাও আসলো না। এরকম অনেক সময় হয়। তা নিলাম, এই যে ক্লিক, ওকে। সাদার মধ্যে সাদা নিতে হবে এমন না, এটা মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? সাদার মধ্যে আপনি কালো নেন, নীল নেন, হলুদ নেন, কোনো সমস্যা নেই, কারণ একটু পরে ইমেজ এসে মাস্কিং হবে, এখানে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, ঠিক আছে? কোনো হ্যাসেল নাই। চেঞ্জ করে করে নেন, ভালোই লাগবে। এই এখানে তো আমরা ইংরেজিতে লিখলাম, বাংলা লিখি একই তো কথা, একই কথা, আসলে বাংলা লিখে দেখাবো না। এই যে টান দিয়ে নিয়ে আসি ফটোশপে, ড্র, কন্ট্রোল গলটা কি বাংলা লিখলে সেম। বাংলা যারা আজকে প্রথমবারের মধ্যে ইলাস্ট্রেটর লিখতেছে তারা খেয়াল করেন, হাবি যাবে একটা ইংলিশ লিখবেন, কন্ট্রোলে বাংলা ফন্টের নাম বলো, SATONY। বাংলার সবচেয়ে মোটা ফন্ট হচ্ছে বোল্ড, লিখতেছে হচ্ছে কি লিখতেছি, বাংলা অনই তো করলাম না, কি ব্যাপার? আমার বাংলা কি নাই নাকি এখানে? ও সরি, এখানে বাংলা নাই, বাংলা নাই, এখনো অনই করা হয়নি। ঠিক আছে, আমি অল্টার কন্ট্রোল বি। অবরোধে তো প্রফেশনালরা লেখে না, যারা বাংলা টাইপিং জানে না, কোন রকমের চালানোর জন্য শিখছিল, যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের বাংলা এইখানে একটু প্রবলেম হবে। অফিসিয়ালি বাংলা টাইপিং এর জন্য এটাই বাংলাদেশিদের জন্য বেস্ট, যেটা আমরা বিজয় যেটা। আর অভ্র হচ্ছে যারা হঠাৎ মনে করেন আগে জানতো না বা অভ্যস্ত এত বেশি বেশি মানে ওই কোলন দত ক গ ওইভাবে করে তারা টায়ার্ড হয়ে গেছে, ওই তাদের জন্য অভ্র ঠিক আছে। অভ্র তো ফন্ট পাওয়া যায় না, রেয়ার, কমন ফন্ট অ্যাভেলেবেল পাওয়াই যায় না। ওই যেটা বললাম প্রফেশনালদের জন্য এই অভ্র না। আপনি একজন প্রফেশনাল ডিজাইনার, আপনি একজন প্রফেশনাল কম্পিউটার অপারেটর, কম্পিউটার আইটিতে কাজ করতে চান, একজন প্রফেশনাল বলতেছেন, তাহলে আপনাকে অবশ্যই কমন যে টাইপিং সেট আপ জানতে হবে। যেমন আমরা ফটোশপের সব ডিফল্ট সেট আপ শিখতেছি, সব, মানে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ফটোশপ বসেন, যত আপডেট বসেন আপনি ভয় পাবেন না, কারণ আপনার সব শর্টকাটই জানা। ফটোশপ তো শর্টকাট বদলাই দিচ্ছে না, আপডেট আনতেছে, ফিচার দিচ্ছে, কিন্তু শর্টকাট চেঞ্জ করতেছে না। তো যাই হোক, অল্টার কন্ট্রোল বি, এই যে বাংলা লেখা শেষ, ওকে। অল্টার কন্ট্রোল বি, বাংলা বন্ধ করতে হবে সবার আগে, বাংলা বন্ধ না করলে কিন্তু সাড়ে সর্বনাশ হবে। ক্লিক, ওকে। বসে বসে এখান থেকে অ্যাড করো, এই তো একই কথা হয়েছে। এবার ইমেজ নিয়ে আসবো, মাস্কিং করবো, কন্ট্রোল অল্টার জি। তাহলে এটার মধ্যে আরো সুন্দর লাগবে দেখতে, যদি এটার মধ্যে আমরা একটা এফএক্স থেকে শেড উঠে দিই, এমবোস বা ড্রপ শেডো, এগুলো দিলে ভালো লাগবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে নাই নাকি? নেক্সট এইটা আপনারা কি পারবেন? আমার মনে হয় পারবেন। হেয়ারটা আলাদা করতে পারবেন না সবাই? কেন না? দেখাই দিব একটু, ঠিক আছে, তো দেখাই দিলে তো আপনারা বলবেন ও এটাই। এটা একটা মহাবিপদ আমাদের জন্য, যে আমি একটা আপনাকে আগ্রহ নিয়ে দেখাইছি, আপনি বলতেছেন ও বললে কিন্তু সব শেষ, আমার আগ্রহ সব মানে ধুলে মিশে যায়। তো যাই হোক, তারপরে ও বলেন, তারপর দেখেন। ম্যাজিক ওয়ান টুলের নাম শুনছেন? ক্লিক করেন,
উল্টা সিলেক্টের জন্য আমরা কি কমান্ড ব্যবহার করি? শিফট কমান্ড। এই টুলে থাকা অবস্থায় আমরা ব্যবহার করি রিফাইন এজ, ওখানে বসে বসে ঘষেন এই কাজ। এখন বলেন ও করার মতো আসছে কিনা? এই কাজ তো আপনারা করছেন, বারবার করে করছেন। বডিরও কোনো অংশ আমরা কিন্তু টাচ করবো না, হ্যাঁ বডির অংশগুলো আমরা প্যান টুলে করবো। আমাদের কাজ হচ্ছে হেয়ার, যেখানে প্রবলেমটা বেশি। এই যে। সময় দিতে হবে, হ্যাঁ। একটা কথা মনে রাখেন, অল্প কাজ করবো অনেক সময় ভয় পেয়ে যান, হবে কি না এরকম বের হয়ে আসেন না, শেষ দিকে চাবেন তাহলেই হবে। ঠিক আছে, এই কন্ট্রোল দিলাম, ফেরত দিলাম, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যথেষ্ট ক্লিয়ার, একদম ক্লিয়ার। ঠিক আছে, এই তো কঠিন কোনো কিছু? আমি এটা হঠাৎ করে রাখছি, এই প্রজেক্টটা আমি রাখতাম না। আমি রাখছি কেন, যে ওইটার কথা মনে আছে কিনা এই জন্য একটু মনে করাতে হচ্ছে। আপনাদের বলছিলাম না প্রথম ক্লাসে, যে কোনো কিছু ভুলে গেলেও টেনশন নিয়েন না, আমি মনে করে দিব, এইটু মনে করে দিলাম আর কি। এখন মূলত আমরা শিখতে চাই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এমন একটা ইমেজের মধ্যে, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজটা ভেরি ডিফিকাল্ট। প্যান টুলে বলেন, কুইক সিলেকশন টুলে, ম্যাজিক ওয়ান টুলে, এটা একটা অন্য প্যানেলের মাধ্যমে করতে হবে, একটু ইউনিক টাইপের কাজ। এটা খুব কম করা হবে লাইফে, কিন্তু এটা আপনি জেনে রাখেন, কখনো যদি করা লাগে তখন যেটা করতে পারেন। তো আমরা যে প্যানেলটা নিয়ে কথা বলতেছি এখন, এই প্যানেলটার নাম হচ্ছে চ্যানেল। যাদের নাই তারা নিয়ে আসবেন। এর মধ্যে সবচেয়ে ডিপ কালার হচ্ছে 8 GB মধ্যে ব্লু। তো আমরা ব্লুটাই চুজ করতেছি এবং ব্লু লেয়ারটাই ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল এল দিয়ে ব্ল্যাকটাকে অনেক বেশি ব্ল্যাক করব এবং লাইটটাকে অনেক বেশি লাইট করব। তো লাইটটাকে লাইট করলাম, ব্ল্যাকটাকে অনেক বেশি ব্ল্যাক করলাম, মোটামুটি যতটুকু সম্ভব, ওকে। আর যে অংশটুকু ব্ল্যাকের কাভারেজে আসে নাই, কিন্তু আমি চাই যেটা ব্ল্যাকে আসুক। কেন আমি চাই? কারণ এই অংশটুকু আমি কাটতে চাই না। যে অংশটুকু ব্ল্যাকে আসবে না, এই অংশ কাটা পড়বে। আমি তো চাই থাকুক, কাটা যেন না পড়ে। তাহলে ব্রাশ টুল বি, ব্ল্যাক কালার দিয়ে আমি ওইটাকে ঢেকে দিতেছি, সফট, সরি, এইটা এই ব্ল্যাক অংশটুকু সেফ জোনে থাকবে। ঠিক আছে, কোথাও ফাঁকা নাই তো আর? ঠিক আছে, মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে সিলেকশন করা। চাপ দিলাম সিলেকশন, কোন অংশটা সিলেক্ট হয়েছে? সাদা অংশটুকু। উল্টা সিলেক্টের জন্য থ্যাংক ইউ। এখন আমরা চলে যাবো আমাদের মূল লেয়ার, যেটা 8 GB, এবং ওই লেয়ার হিসাবে লেয়ারে চলে আসবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা, ব্যাকগ্রাউন্ডে আপনি সাদা কালার করে দেবো। যে কালারটা করলে একদম স্পষ্ট দেখা যায় প্রবলেম আছে কিনা, একদম নেই। বুঝতে পারছেন? এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, যেটা অতিরিক্ত কাজ হিসেবে করতেছি, যেটা করলে মনে হয় আপনারা বুঝবেন না কি সেজন্য করতেছি। ব্যাকগ্রাউন্ডের একটা ইম্প্যাক্ট, যেটা ব্লু কালার, স্কাই কালার, ব্লু কালার, যে কালারের একটা ইম্প্যাক্ট কিন্তু ওই তার গাছের উপরে আছে, হালকা হালকা গাছের চিপা চাপাই আছে, আছে কিনা? ফাঁক ফোকর দিয়ে দেখতেছি। এটা আমরা এখন কিছুটা ব্যালেন্স করতে চাই। তো এটার জন্য আমরা ব্যবহার করব ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মনে আছে? ব্রাইটনেস দিছিলাম। এখন আপনি কালার ব্যালেন্স ইউজ করতে পারেন। কালার ব্যালেন্স মানে কন্ট্রোল বি। কোথায় এটা? কন্ট্রোল বি কথা মনে আছে? আচ্ছা, তাহলে আমরা একটু রেড দিই। রেড যে দিতেছি খেয়াল করে দেখেন, পুরা একটু বেশি দিতেছি আপনাদের বুঝতে সুবিধার জন্য, একটু বেশি দিলাম। পুরা ইমেজের মধ্যে আসছে কিনা? আমি তো পুরা ইমেজে চাই না, সরি, ব্যাকগ্রাউন্ড সহ আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না। এটা এটা আমরা কি করতে পারি? এখানে এই যে অ্যাড লেয়ার মাস্কে যে থাম্বনেল মনে আছে, ক্লিক করব, ব্রাশ টুল বি, সফট, এই যে কি করতেছে, ক্লিন করতেছে, যে টোনটা আমরা অ্যাপ্লাই করছি সেটা ক্লিন করতেছে, আর হোয়াইট কালার দিয়ে সেটাকে আবার রিকভার করবে, ফিল করবে। তাহলে আমরা চাই ক্লিন করে দিতে। এই যে শুধু গাছের মধ্যে থাকুক, নিচে তো দরকার নেই, রাস্তায় দরকার নেই, তাহলে উপরে আছে শুধু, বুঝতেছেন? এটাতে ডাবল ক্লিক করেন, এখন অত না দিয়ে কমায় দেন, এই যে, ঠিক আছে। এখন দেখেন, একটু আগে যখন আমরা কাজটা শিখছি তখন কিন্তু বুঝতেছিলাম না, এখন কিন্তু ঠিকই কাজে লাগছে। দেখছেন, কোনো ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করলেন, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের একটা ইম্প্যাক্ট থেকে যায়। আপনি চাইলে তো ডালপালাগুলো কাটে ফেলতে পারবেন না, তো সেটাও যদি থাকে, কালার টোনও থাকবে, তাহলে কালার টোনটাকে আপনি চাইলে কিছুটা অন্য কালারের মাধ্যমে সে ঠিকঠাক করবেন। আশা করি মনে থাকবে। তো মোটামুটি আমাদের আজকে ক্লাসের শেষ প্রান্তে। তো আমরা আজকে শেষ বিষয় হিসেবে করতেছি এখানকার আরো একটা কাজ, সেটার নাম হচ্ছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বাট খুবই সহজ, যথেষ্ট ধৈর্য লাগবে। এবং ক্লিপিং পাথ যে টপিকটা গ্রাফিক ডিজাইনের, এই টপিকের উপরে বাংলাদেশের লোকাল মার্কেট প্লেসেও প্রচুর জব পাওয়া যায়, ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ পাওয়া যায়। এটা দিয়ে অনেকে ভালো ফ্রিল্যান্সিং করতেছে। কাজটা কি?
কাজটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যে কোনো প্রোডাক্টের। তার মানে এরকম প্লেন বোতলে না আপনারা দিবে এরকম না। আপনি যদি নেটে সার্চ দেন অবাক হবেন যে ক্লিপিং মাস্ক এত কঠিন। এই যে কোনো কিছু আসতে পারে ক্লিপিং, এটা পুরো অ্যাভেলেবেল জব আছে উভয় মার্কেট প্লেসে। চেয়ার দিতে পারে, টমেটো, এই যে জুতা, এটা সেটা, সাইকেল, এই কত কিছু দিবে। ক্লায়েন্ট আপনার টাকা দিবে, কাজ দিবে, আপনার কাজ তো পাতের কাজ করে, তো আপনি সেটা করবেন। বেশি কঠিন হলে টাকা বেশি নেবেন, বেশি সহজ হলে টাকা কম। এটা সব জায়গায় তো এরকমই হয়ে থাকে। ক্লিপিং বাদ হয় না, যে কোনো প্রতিষ্ঠানে যাদের প্রোডাক্ট আছে তাদের 100% ক্লিপিং বাতের কাজ আছে। তাহলে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবে? যেমন আমাদের ব্রাউনবাড়িতে দেশের বাইরে তারা ব্যাগ রপ্তানি করে, অনেকে জানেন না, আশুগঞ্জ থেকে বিশাল একটা ফ্যাক্টরি আছে, ব্যাগ ব্যাগ রপ্তানি করে, ট্রাভেল ট্রলি, ব্যাগ ট্যাগ, রাইডার গ্রুপ। তো ওদের এখানে আমাদের এক স্টুডেন্ট জব করতো। তো ওরা একজন ইন্ডিয়া থেকে ফটোগ্রাফার আনছে ওদের ব্যাকগ্রাউন্ড সরি এই প্রোডাক্টের ছবি তোলার জন্য, যে ছবিগুলো তাদের ওয়েবসাইটে যাবে। আর আমাদের যে স্টুডেন্ট জব করতো ওর কাজ ছিল ওই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট ওদেরকে পাঠিয়ে দেওয়া, ওয়েবসাইটে যারা কাজ করে এদের এটা আপলোড করবে। ওর কাজ ছিল ওই ক্লিপিং পাতের কাজটা। তো ও তো আমাদের স্টুডেন্ট, মানে অনেক এক্সপার্ট ছেলে। তো এবং ঢাকাতেও বেশ কিছুদিন কাজ করছে, তো আরো এক্সপার্ট হয়েছে। ওদের এখানে বলতেছে যে এই ধরনের ছবি আমি তুলতে পারবো, আমার এরকম ফোন, ভালো ফোন দিলেও তুলতে পারবো, ক্যামেরা লাগবে না। দেখতেছে যে ওরকে দিচ্ছে ফোন, ওদের তো অনেকেরই ভালো ভালো আইফোন আছে, ওই ওদের ফোনে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে, বরং এর সাথে ভালো ছবি ছবি সে তুলে। এক একটা ইন্ডিয়া থেকে যে ফটোগ্রাফার আনতো আমাকে যেটা বলছিল, মানে 10টা 12টা ব্যাগ যখন তারা নতুন করে উৎপাদন করতো, নতুন মডেল, এক একটা প্রজেক্টে যারা মনে করেন আসতো প্রায় 10-15 দিনের জন্য, সে বিভিন্ন সময় একটারই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইট টাইট দিয়ে সারাদিন পার করে ফেলতো, মানে চলতে চলতে। তো পুরো প্রজেক্টে 5-6 লাখ টাকা নিয়ে নিত। নিবেই তো, স্বাভাবিক, তারা ফটোগ্রাফার আসছে, তাদের একটা এজেন্সি পারপাস, বলতেছে এই কাজটা আমিই করতাম, মানে ওই পরবর্তীতে ওই করতো। তো রিসেন্টলি ও নাইম চলে গেছে দেশের বাইরে। ওই যে বললাম না, ভালো একটা অবস্থান থাকলে পরে তার ভালো লাগে না, মনে করে ওই অবস্থানটা তার জন্য খারাপ। কিন্তু ভালো একটা মানে অবস্থানে ছিল দেশে। দেশে মানে আপনি বিশেষ করে মিডল ইস্টে যে ধরনের ভালো একটা আর্নিং বলে যে এই কাজে উনি কি করে? এরকমই। এই যে মূলত সে গেছে হচ্ছে প্যাকেজিং ডিজাইন একটা কোম্পানিতে, এটা ওখানেও একদম ভালোই আছে। প্যাকেজিং বলতে এই যে বার্গারের যে প্যাকেটগুলো হয়, বার্গার বিশেষ করে সৌদিতে তো আপনার বার্গার, পিৎজা এইসব মানে ডেলিভারি প্যাকেট প্রচুর হয়। তো ওই সব বক্স তৈরির কারখানাতে আছে আর কি, মানে শুধু সে ডিজাইনটা করে। খুবই কঠিন, বিশেষ করে বার্গারের যে বক্স এবং পিৎজার বক্স, সবচেয়ে কঠিন হচ্ছে বক্সের যে পেজ সেট আপটা। ডিজাইন কোনো কাজই নেই, শুধু কাজটাই হচ্ছে প্যাকেটটার যে ধরনটা, ওইটা মেজারমেন্টটা করা অ্যাকুরেট, এটা। তো যাই হোক, আমি আপনাদের প্যাকেজিং নিয়ে কথা বলবো না। তো এই ধরনের ক্লিপিং পাতের কাজ ভালো ভালো প্রতিষ্ঠানে হয়। তো আমরা কিভাবে করবো ফটোশপ, এটা হচ্ছে দেখার বিষয়। তো কিভাবে করবেন? Thank you. অবভিয়াসলি কিছু করার নাই। এই যে ভালো একটা জুম দিয়ে বসে বসে সিলেক্ট করে। এই একটা সমস্যা হচ্ছে, অন্য কাজে তো আপনি একটু কম বেশি সমস্যা হলেও ফেদার দিয়ে সেটাকে রিকভার মানে ঢাকতে পারছেন, তাই না? এই কাজে কিন্তু ফেদার হয় না। ক্লিপিং পাতের কাজে কিন্তু মনে রাখতে হবে কোনো ফেদার হবে না। কারণ ফেদার দিলে প্রোডাক্টের মূল যে আউটসাইড, যেমন আপনি যদি জুতা, বিশেষ করে ক্যাটস জুতা, আপনি যদি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করেন তাহলে দেখুন নিচে গ্রিপ থাকে, দামি জুতার মধ্যে গ্রিপ থাকে এরকম। তো আপনি যদি ফেদার দেন গ্রিপগুলা ব্লার হয়ে যায়, তাহলে এই গ্রিপগুলা ব্লার হলে তো আপনার হবে না। এই জন্য প্রোডাক্টের বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, কোনো ফেদার হয় না। তাহলে আপনাকে এতটা নিখুঁতভাবে করতে হয় যে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড যেন এটার সাথে অ্যাড না হয়, আবার আপনি এটার মূল ব্যাকগ্রাউন্ড যাতে আপনি কেটে না ফেলেন। ঠিক আছে? এই যে যথেষ্ট সময় দিতে হবে। নাহলে আপনি যদি মনে করেন যে ম্যাজিক টুলে তো ইজিলি করা যায়, কুইক টুলেও করা যায়, এরকম করা গেলে তো ক্লায়েন্টই করতে পারতো, আপনার কাছে দিছে কেন? ঠিক না? ম্যাজিক টুলে অ্যাকোয়ার্ড করে দিলেন, ওটা তো সেই করতে পারে। এই ধরনের বেশিরভাগ কাজ দেয় হচ্ছে একজন ফ্রিল্যান্সার, একজন গ্রাফিক ডিজাইনার, ওনারাই দিয়ে থাকে। এটা কোনো কোম্পানি দেয় না। কারণ ফ্রিল্যান্সারের কাছে কাজ গেছে যে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন বানিয়ে দেওয়ার জন্য, ওনার হাতে তো অত সময় নেই আপনার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, উনি তো ডিজাইন নিয়ে ব্যস্ত। তাহলে আপনাকে দিতে পারে যে ভাই তুমি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দাও, এইটাই। আর অনেকে আছে যে পেশাদারি শুধু এটাই করে, অন্য কোনো কাজ করে না। মানে যাদের ডিজাইন ক্রিয়েটিভিটি নেই তারা কি ফ্রিল্যান্সে করবে না? এই টপিকে করবে। আর এই টপিক ফেল না টপিক না, এই সার্ভিসটা কাউকে না কাউকে দিতে হবে, দিতে হচ্ছে, দিতে হবে। এটা এমন না যে আপনার ক্রিয়েটিভিটি নাই আপনি করবেন, এমন না। এটা বলতেছি আর কি, কথা কথা যে আপনার ক্রিয়েটিভিটি না থাকলে আপনি করতে পারবেন। একটু সময় দিতে হবে, ধৈর্য লাগবে, এই। সরি, এত বড় বড় জাম্পিং করে নেওয়া যাবে না।
পাতের ব্যাপারটাতে একটু বলে রাখি, এই ধরনের ছবিতে পাত করতে যে অনেক সময় পাতই চোখে দেখা যায় না, এরকম হয়। তো এটা সমস্যার সমাধান ফটোশপ রিয়েলাইজ করছে, তারা আপডেট ভার্সনে এই সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে। পাতের রং চেঞ্জ করা যায়। তো কোনো ইমেজে যদি পাত করতে যে মনে করেন যে আপনার পাতের কালার আর ইমেজের কালার সেম সেম দেখা যাইতেছে না, তাহলে আপনি ওই আপডেট ভার্সনে কালার বদলাতে পারবেন। কিন্তু আমাদেরটাতে বদলানো যায় না, আমরা ওইটাই করতেছি। কন্ট্রোল সি, কন্ট্রোল কে, এই তাহলে আপনি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে পারেন। আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি। কাজ শেষে আরেকটা জিনিস বলে রাখি, কাজ শেষে যদি কোথাও ইমেজের মধ্যে কোথাও ছোপ ছোপ দাগ পাওয়া যায়, 1 পিক্সেল, এই এখানে খেয়াল করে দেখেন সামনে একটু কি পাওয়া গেছে হালকা, তাহলে কি করবেন, আবারও ইরেজার ইউজ করতে ইরেজার দিলে তো পারফেক্ট হবে না, ইরেজার ইউজ করতে পারবেন না। রেজলিউশন তো আরো ভালো, ওই যে বললাম ভালো একজন ফটোগ্রাফার দিয়ে ছবিটা তুলে কেন, যেন যিনি ডিজাইনার পাথ করবে উনি যেন অনেক বেশি জুম দিয়ে 100% পারফেক্ট ভাবে কাজটা করতে পারে, ওনার জন্যই তো করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে উনি জুম দিয়েছে, ছবি গেছে 5টা, তাহলে পাথ করবে কিভাবে, চোখে তো দেখা যেতেছে না। এই জন্য একদম ভালো ডেপথওয়ালা ছবি থাকতে হবে। তো আশা করি আপনারা করবেন, এবং যাদের পাতের ব্যাপারে ইন্টারেস্ট আছে তারা এখানে বেশ কিছু পাতের কাজ আছে, যেমন এখানে একটা ভালো ছবি দিছি, যথেষ্ট পিক্সেল আছে এটার মধ্যে, সর্বোচ্চ জুম দিলেও ব্লার হবে না। তো আপনারা চাইলে এই ইমেজটার মতো কাজ করতে পারেন। তবে এটাতে কাজ করা, জি, এই যে এটা আছে, এটা আছে, এটা আছে, একটু সময় দিতে হবে। তবে সম্ভব এখানে তো সব কাজ পেন টুলে কেউ করবে না, এটা হচ্ছে পুরোটা আপনি করবেন পেন টুলে, আর ভেতরে যে গ্যাপ গুলো আছে এগুলো আপনি খুব ফাস্ট করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এগুলোতে ম্যাজিক ইরেজার টুল দিয়ে করতে পারেন, খুবই ফাস্ট। হ্যাঁ, এই যে এক কালার না থাকলে তো 100% পেন টুলে করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এক কালার থাকবে না কেন, যিনি প্রোডাক্টটা বাই করছে, মার্কেটিং করতে চায়, সেক্ষেত্রে কি বাগানের সামনে ছবি তুলবে, সে তো পর্দা দিয়ে ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে ওরকম ভাবে করে, গ্রিন স্ক্রিন বানাইতে হয়, তারপরে ছবি তুলবে। ঠিক আছে, সরি, জায়গা মতো চাপ দিন ফেলে হবে, নাহলে কিন্তু আসল জিনিস ব্যাকগ্রাউন্ড কেটে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে সময় দিতে হবে। ঠিক আছে, কিন্তু আবার এটা কাটতে যায় না, অনেক সময় হয় না, ওই যে প্রপারলি তখন মেন্টালি ঠিক করতে হবে। এই যে যেগুলো করা যেতেছে সেটা করেন, এই যে সময় দেন, এই যে এখন করা গেল না, তাহলে এই যে আস্তে আস্তে করেন যতটুকু পসিবল আর কি। এই যে কঠিন না তো। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো কথা হবে।